চলো তাহলে থিওরি অনেক হলো, এবার অঙ্ক শুরু করা যাক। আর এই অঙ্কের পিডিএফ তোমরা পেয়ে যাবে ম্যাথস বাই সৌম্যজিৎ স্যার টেলিগ্রাম চ্যানেলে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাবে। সম্পূর্ণভাবে ফ্রিতে এই রেশিও প্রপোর্শন বা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের পিডিএফ সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। আরও ভালো হয় সেই পিডিএফটার যদি তোমরা প্রিন্ট আউট বার করে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। টাইপ 1 বেসিক প্রবলেমস। এই বেসিক প্রবলেমসের উপরে দুটো টাইপ আছে। প্রথম টাইপে নর্মাল অঙ্ক নিয়ে ডিসকাশন করব, আর টাইপ 2তে গিয়ে ল্যাঙ্গুয়েজ বেসড যে সমস্ত প্রবলেমস আছে সেই সমস্ত প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করব। চলো শুরু করা যাক। টাইপ 1, টাইপ 1 এর ফার্স্ট অঙ্ক কি বলছে? প্রথম সংখ্যার 79% দ্বিতীয় সংখ্যার 4/9 সমান হয়, তবে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? সবসময় জানবে এখানে যে বলেছে যে প্রথম সংখ্যার এই যে র আছে বা এর আছে, তার মানে আসলে গুণ করা। মানে প্রথম সংখ্যার 70% মানে কি? প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যার 79% মানে কি? প্রথম সংখ্যার সাথে 79% গুণ করা হচ্ছে। একইভাবে দ্বিতীয় সংখ্যা 4/9 মানে কি? দ্বিতীয় সংখ্যার সাথে 4/9 গুণ করা হচ্ছে। আর গুণ করলে এই দুটো সমান হবে, মানে অ্যাকচুয়ালি গুণফল দুটো যদি সমান হয় তাহলে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার অনুপাতটা কত সেটা ফাইন্ড আউট করতে বলেছে। ঠিক আছে, একদম ইজি অঙ্ক। চলো করা যাক। ধরো আমি ধরে নিচ্ছি যে প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে তার 79%, তার মানে এক্স ইন্টু 79%। এটা কার সাথে সমান? এটা আরেকটা সংখ্যা ধরে নিচ্ছি আমি ওয়াই, দ্বিতীয় সংখ্যাটা ধরে নিচ্ছি ওয়াই। এই ওয়াই এর 4/9 সাথে সমান। ঠিক আছে, তাহলে এবার কি আছে এখানে? এখানে আছে 79%। সবসময় জানবে পার্সেন্টেজ মানে হচ্ছে 100 দিয়ে ভাগ করা। তার মানে এখান থেকে যদি পার্সেন্টেজ সাইনটা যদি আমি তুলে দেই তাহলে এই 79-র নিচে 100 চলে আসবে, ইকুয়াল টু ওয়াই ইন্টু 4/9, যেমন আছে তেমন থাকছে। এবার এখান থেকে ফাইন্ড আউট করতে হবে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার অনুপাত, মানে এক্স বাই ওয়াই বা এক্স ইস টু ওয়াই ফাইন্ড আউট করতে হবে। তাহলে এক্স বাই ওয়াই করলে কি হচ্ছে? ওয়াইটা এদিকে চলে আসলো, আর 4 আর 100 গুণ হয়ে যাবে, মানে উপরে হয়ে যাবে কত? 400। আর নিচে 79 আর 9 গুণ হবে, মানে 9 নং 81, 1 হাতে 8, 7 নং 63 আর 8-এ 71। তাহলে এক্স ইস টু ওয়াই অ্যাকচুয়ালি কি আসছে? এক্স ইস টু ওয়াই আসছে 400 ইস টু 711। তাহলে অ্যান্সার কি হবে? 400 ইস টু 711। কিন্তু পরীক্ষায় যখন করব তখন কি এতটা করার কোনো প্রয়োজন আছে? না, পরীক্ষায় যখন করব তখন কিন্তু এতটা করব না। তাহলে পরীক্ষার জন্য কি করব? এটা আমি দেখালাম বেসিক। আর আমার অঙ্ক করানোর স্টাইল হচ্ছে প্রত্যেকটা অঙ্কের প্রথমে, মানে 99% অঙ্কের আমি বেসিক দেখাবো, তারপরে শর্ট ট্রিক বা এক্সাম অ্যাপ্রোচ দেখাবো। কিছু কিছু অঙ্ক আছে যেগুলোর বেসিক স্কিপ করলেও চলে, ডিরেক্ট শর্ট ট্রিক দেখালেই হয়। কিন্তু ম্যাক্সিমাম অঙ্কের বেসিকটা আগে জানতে হবে, তারপরে শর্ট ট্রিক। ঠিক আছে, তাহলে চলো এখানে কি চেয়েছে? প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার অনুপাত। প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার অনুপাত। ঠিক আছে, এখানে দ্বিতীয় সংখ্যার সাথে 4/9 গুণ হয়েছে, তাহলে এই 4/9 প্রথম সংখ্যার ঘরে লিখে দেব। আর প্রথম সংখ্যার সাথে 79% গুণ হয়েছে, তাহলে এই 79% বা এই 79/100 দ্বিতীয় সংখ্যার ঘরে লিখে দেব। এবার এই ধরনের স্ট্রাকচার তোমাদের কাছে কি অচেনা? একদমই অচেনা নয়, একদম চেনা। এই ধরনের স্ট্রাকচার থেকে রেশিওর বেসিক স্ট্রাকচার কিভাবে তৈরি করতে হয় বা এটাকে সিম্পলিফাই কিভাবে করতে হয় কি বলেছিলাম? কোনাকুনি গুণ করে নিচে লিখবো। তাহলে 4 আর 100 গুণ করে নিচে লিখে দিলাম, আর এদিকে 9 আর 79 গুণ করে নিচে লিখে দেব। 9 আর 79 গুণ করে কত এসছিল? 711, তাহলে লিখে দিলাম 711। তাহলে চলে আসলো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার অনুপাত 400 ইস টু 711 হয়ে গেল। এত কিছু করার কোনো রকম কোনো প্রয়োজনই ছিল না। চলো নেক্সট অঙ্ক, 2 এর দাগ।
এটা একটা খুব সুন্দর অঙ্ক। এই অঙ্কটার বেসিকও বলবো, তার সাথে সাথে এক্সাম অ্যাপ্রোচ কি হবে সেটাও বলবো। কি বলছে, যদি এক্স প্লাস ওয়াই ইজ টু ওয়াই প্লাস জেড ইজ টু জেড প্লাস এক্স ইকুয়াল টু 3:5:4 এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 8 হয়, তবে জেড এর মান কত? জেড এর মান নির্ণয় করতে বলেছে, আর উপরের এই দুটো ইনফরমেশন দেওয়া আছে। ওকে, তাহলে প্রথমে চলো অঙ্কটা বেসিক দিয়ে করা যাক। ওকে, এখানে দেখো রেশিও দিয়ে দিয়েছে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স এর রেশিও দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে প্রাথমিক অবস্থায় আমি ধরে নিতে পারি যে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 3। এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু নয়, এটা কিন্তু আনুপাতিক মান। ওয়াই প্লাস জেড এর ভ্যালু 5 আর জেড প্লাস এক্স এর ভ্যালু 4। ঠিক আছে, এবার এই যে তিনটে ইকুয়েশন আছে, এই তিনটে ইকুয়েশন থেকে তুমি ইজিলি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালুর আনুপাতিক যে মান সেটা ফাইন্ড আউট করতে পারো। কিভাবে করবে, জাস্ট যোগ করে দাও এই তিনটে ইকুয়েশন। যোগ করলে দেখো এক্স দুবার আসছে, একইভাবে ওয়াই দুবার আসছে, জেডও দুবার আসছে। তার মানে অ্যাকচুয়ালি কি হবে, 2x প্লাস 2y প্লাস 2z। আর ডান দিকে কি হবে, জাস্ট যোগ করে দেবো, 5 আর 3 8 আর 4 12। এবার এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে নেই তাহলে কি পাবো, x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 12। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড কত আসছে, 6। কিন্তু এই 6টা আসলে কি, এই 6টা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর আনুপাতিক মান। অ্যাকচুয়াল মান প্রশ্নে দেওয়া আছে কত, 8। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি যে 6 মানে হচ্ছে 8। ফাইন্ড আউট করতে হবে জেড এর ভ্যালু। তাহলে জেড এর আনুপাতিক মানটা বার করো। কিভাবে বার করব, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর আনুপাতিক মান কত, 6, আর এক্স প্লাস ওয়াই এর আনুপাতিক মানটা দেওয়া আছে কত, 3। তাহলে এই ইকুয়েশনটাতে যদি এক্স প্লাস ওয়াই এর আনুপাতিক মানটা বসিয়ে দাও তাহলে জেড এর আনুপাতিক মান চলে আসবে। মানে কি, এখানে কি আসলো, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর আনুপাতিক মান হচ্ছে 6, আর এক্স প্লাস ওয়াই এর আনুপাতিক মান কত, 3। তাহলে 3 প্লাস জেড কত হচ্ছে, 6। তাহলে জেড এর ভ্যালু কত হবে, 3। তাহলে এই যে 3 এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে 6 এর ভ্যালু যদি 8 হয় তাহলে 3 এর ভ্যালু কত হবে, বাঁ দিকে হাফ হয়ে যাচ্ছে, তাহলে ডান দিকেও হাফ হয়ে যাবে, তাহলে 3 এর ভ্যালু হয়ে যাবে 4। এইভাবে যদি না বুঝতে পারো তাহলে দেখো একদম বেসিক দিয়ে 6 এর ভ্যালু 8, তাহলে 1 এর ভ্যালু কত, 8 এর নিচে 6 চলে আসবে। তাহলে 3 এর ভ্যালু কত হবে, এই 8/6 এর সাথে 3 গুণ করে দেবো। তাহলে যদি কেটে দেই এখানে কত হচ্ছে, 2, আর এখানে হচ্ছে 4। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাহলে অ্যান্সারটা হচ্ছে কত, 4। বেসিকটা বোঝা গেল, কিন্তু পরীক্ষায় এতটা করার কিন্তু সময় নেই। পরীক্ষায় আমি করব স্মার্ট অ্যাপ্রোচে। কি স্মার্ট অ্যাপ্রোচে করব, দেখো পরীক্ষায় এই সমস্ত অঙ্কগুলো সবসময় অ্যাজাম্পশন দিয়ে করতে হয়। যখন অ্যাজাম্পশন দিয়ে একেবারেই হয় না তখন এই প্রসেসটা ইউজ করতে হয়, কিন্তু 99% কেসে অ্যাজাম্পশন দিয়ে কিন্তু অঙ্কটা হয়ে যায়। তো কিভাবে আমি অ্যাজাম্পশনটা করব, দেখো এখানে যে রেশিওটা দেওয়া আছে সেটা আমি আরেকবার লিখি, যে এক্স প্লাস ওয়াই, রেশিওটা আরেকবার লিখি, এক্স প্লাস ওয়াই ইজ টু ওয়াই প্লাস জেড ইজ টু জেড প্লাস এক্স। কি আছে, 3:5:4। তার মানে এই এক্স ওয়াই জেড এর এমন তিনটে ভ্যালু অ্যাজিউম করব যেখানে এই এক্স প্লাস ওয়াই ইজ টু ওয়াই প্লাস জেড ইজ টু জেড প্লাস এক্স সেটা 3:5:4 হয়। কিভাবে অ্যাজিউম করব, দেখো এই এক্স প্লাস ওয়াই এর আনুপাতিক মান কত, 3।
তাহলে আমি এক্স এর ভ্যালু 2 অ্যাজিউম করতেই পারি। তাহলে এক্স এর ভ্যালু যদি 2 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 3, তার মানে ওয়াই এর ভ্যালু অবশ্যই 1 হবে। তাহলে এখানেও আবার ওয়াই এর ভ্যালু 1, ওয়াই প্লাস জেড কত? 5, তাহলে জেড এর ভ্যালু কত হবে? জেড এর ভ্যালু অবশ্যই হবে 4, আবার জেড এর ভ্যালু হচ্ছে 4। এবার দেখো জেড প্লাস এক্স কত? 4 আছে, জেড এর ভ্যালু 4, কিন্তু এক্স এর ভ্যালু কি কখনো 0 হতে পারে? এখানে এক্স এর ভ্যালু এসছে 2 আর এখানে হয়ে যাচ্ছে এক্স এর ভ্যালু 0, তার মানে আমরা যে অ্যাজাম্পশনটা করলাম শুরুতে সেটা সম্পূর্ণভাবে ভুল অ্যাজাম্পশন। ঠিক আছে, তাহলে একটু অন্যভাবে অ্যাজাম্পশন করে দেখি। এখানে দেখো এক্স এর ভ্যালু 2 ধরেছিলাম, ওয়াই এর ভ্যালু ধরেছিলাম 1, আমি যদি উল্টে ধরি এক্স এর ভ্যালু যদি 1 ধরি আর ওয়াই এর ভ্যালু যদি 2 ধরি, তাহলে এখানেও হবে কি? এখানে হবে ওয়াই এর ভ্যালু 2, ঠিক আছে, ওয়াই প্লাস জেড কত? 5, তাহলে ওয়াই এর ভ্যালু যদি 2 হয় তাহলে জেড এর ভ্যালু কত হয়ে যাবে? জেড এর ভ্যালু হয়ে যাবে 3, তাহলে এখানে জেড এর ভ্যালু 3, এক্স এর ভ্যালু দেখো 1 চলে আসছে। তাহলে আমি যে এক্স এর ভ্যালু ধরেছিলাম 1, ওয়াই এর ভ্যালু 2 আর জেড এর ভ্যালু 3, সেটা অ্যাবসলিউটলি কারেক্ট। কেন কারেক্ট? কারণ ডান দিকের যে রেশিওটা হওয়া দরকার ছিল সেটা কিন্তু পেয়ে গেছি আমরা যে ভ্যালু ধরেছিলাম তার মাধ্যমে। তার মানে এখান থেকে ইজিলি আমি বলতে পারবো যে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 2, জেড এর ভ্যালু 3, কিন্তু এগুলো তো আসলে কি? এগুলো আসলে আনুপাতিক মান। ঠিক আছে, তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড কত? 1:2:3, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত হচ্ছে? 2 আর 1 3, 3 3 6। দেখো এবার সিমিলার করে দেখো, মিল করে দেখো, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর আনুপাতিক মান কত ছিল? 6, এখানেও দেখো সেই 6 আসছে, 2 আর 1 3, 3 3 6, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু। আর এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু কত? 8, তাহলে 6 এর ভ্যালু কত? 8। এখানেও দেখো সেই 6 এর ভ্যালু 8 করেছিলাম। জানতে চেয়েছে কি? জেড এর ভ্যালু, তার মানে এখানে 3, মানে 3 এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে বাঁ দিকে হাফ হচ্ছে, তাহলে ডান দিকেও হাফ হবে, কত হবে? 4। এটাই কিন্তু এক্সাম অ্যাপ্রোচ। এক্সামে কিন্তু এইভাবে অ্যাজাম্পশন করেই আমরা করব, এতটা বড় করার কোনো রকম কোনো সময় নেই, আর করতেও পারবে না, কিন্তু জানাটা প্রয়োজন। ওকে, চল। এবার বলেছে যে 1:2:3 এর বিপরীত অনুপাত কত? তাহলে এটা তো ডিরেক্ট থিওরি বেসড অঙ্ক। 1:2:3 এর বিপরীত অনুপাত 1:2:3, এর বিপরীত অনুপাত কি করতে হবে? একের করসপন্ডিং ভ্যালু বার করতে গেলে একটাকে চেপে দিয়ে বাকি যে দুটো আছে সেই দুটোকে গুণ করব, 2 আর 3 কে গুণ করব, কত হচ্ছে? 6। 2 এর করসপন্ডিং ভ্যালু ফাইন্ড আউট করতে গেলে 2টাকে চেপে দিয়ে বাকি যে দুটো আছে 1 আর 3 সেই দুটোকে গুণ করব, কত হবে? 3। 3 এর করসপন্ডিং ভ্যালু বার করতে গেলে 3টাকে চেপে দিয়ে বাকি যে দুটো আছে 2 আর 1 এই দুটোকে গুণ করব, কত হবে? 2। তাহলে অ্যান্সার কত হবে? 6:3:2, অ্যান্সার ডি হয়ে গেল। তারপর কি বলছে? এর 60%, এই এর মানে কি আগেই বলেছি, এর মানে হচ্ছে গুণ। এর 60% ইকুয়াল টু বি এর 1.2 ইকুয়াল টু সি এর 2/5 হয়, তবে A:B:C এর ভ্যালুটা কত হবে সেটা ফাইন্ড আউট করতে দিয়েছে। ওকে, তাহলে এর 60%, তার মানে A ইন্টু 60% মানে কি? পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজ যদি তুলে দেই তাহলে নিচে কি চলে আসবে? নিচে চলে আসবে 0। তাহলে এটা যদি 20 দিয়ে কেটে দেই উপরে কত হবে? 3, আর নিচে কত হবে? 5। ওকে, ইকুয়াল টু বি এর 1.2 মানে কি? 12/10, যদি পয়েন্ট উঠে যায় তাহলে নিচে একের পিঠে একটা শূন্য চলে আসবে। তার কারণ কি? এখানে পয়েন্টের পরে কটা সংখ্যা আছে? একটা সংখ্যা, তাহলে নিচে একের পিঠে একটা 0 চলে আসবে যদি পয়েন্ট উঠে যায়, ইকুয়াল টু সি ইন্টু 2/5। ওকে, তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে? আলটিমেট দাঁড়াচ্ছে 3A/5 ইকুয়াল টু, আচ্ছা এখানে যদি একটু কাটাকুটি করে দেই তাহলে কি হবে? আচ্ছা এখানে ঠিক আছে, সমস্যা নেই, যদি 2 দিয়ে কেটে দেই 6, এখানে আসছে কত? 5। তাহলে এখানে 3A/5 করার কোনো প্রয়োজন ছিল না। জাস্ট এ মিনিট, কেন প্রয়োজন ছিল না? কারণ এখানে যদি 2 দিয়ে কেটে দেই 6,
আর এখানে নিচে আসছে 5, তাহলে এই 5 এই 5 এই 5 অ্যাকচুয়ালি কেটে যাচ্ছে। তাহলে কেটে গিয়ে কি পড়ে থাকছে, 3a ইকুয়াল টু 6b ইকুয়াল টু 2c, এটা পড়ে থাকছে। এবার এখান থেকে তুমি ইজিলি a is to b is to c এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারবে, একদম চেনা স্ট্রাকচার। এখান থেকে বহুবার শিখিয়েছি থিওরিতে যে a is to b is to c কিভাবে ফাইন্ড আউট করতে হয়। তাহলে a এর ঘরটা চেপে দাও, a এর ঘরটা বার করার জন্য a এর ঘরটা চেপে দাও, বাকি পড়ে থাকছে কি 6 আর 2, তাহলে 6 দুগুণ কত হয় 12। b এর ভ্যালুটা ফাইন্ড আউট করার জন্য এই 6bটাকে চেপে দাও, পড়ে থাকছে কি 3 আর 2, 3 দুগুণ 6। আর সিটাকে বার করার জন্য 2cটাকে চেপে দাও, পড়ে থাকছে কি 3 আর 6, তাহলে 3 6 18। এটা 6 দিয়ে পুরোপুরি কেটে যাবে, কত হবে 6 দুগুণ 12, 6 এককে 6, 3 6 18। তাহলে a is to b is to c কি হবে 2 is to 1 is to 3 হয়ে গেল। নেক্সট, এটা কি বলছে, বলছে a is to b equal to 1.2 is to 2, b is to c equal to 1.5 is to 2 এবং c is to d is equal to 2 is to 3। তাহলে b is to d এর ভ্যালু ফাইন্ড আউট করো। দেখো b is to d এর ভ্যালু তো আমি এখান থেকেই পেয়ে যাব, b is to c আর c is to d থেকে। তাহলে a is to b এর তো কোনো রকম কোনো প্রয়োজনীয়তা নেই, শুধু কনফিউজড করে দেওয়ার জন্য কিন্তু এটা দিয়েছে। আর আরো সুবিধা দেখো, এখানে c এর ভ্যালু কত 2, এখানেও c এর ভ্যালু 2, তাহলে c c কিন্তু সেম। তাহলে ডিরেক্ট এখান থেকে কিন্তু আমি b is to d ফাইন্ড আউট করতে পারবো। আমি কিন্তু শিখিয়েছিলাম থিওরিতে কত হবে, এখানে 2 আছে 2 আছে, তাহলে b is to d কত হবে 1.5 is to 3। তাহলে 1.5 এর ডবল হচ্ছে 3, তাহলে 1.5 দিয়ে যদি কেটে দেই এখানে কি চলে আসবে 2 আর এখানে 1, তাহলে b is to d কি আসছে 1 is to 2 হয়ে গেল। তাহলে অ্যান্সার বি। নেক্সট, বলছে একটি ভগ্নাংশের লব হর অপেক্ষা 2 কম। যদি লবকে 2 দিয়ে গুণ করা হয় এবং হরকে 3 দিয়ে গুণ করা হয় তবে ভগ্নাংশটি 2 এর 9 হয়, তাহলে ভগ্নাংশটি কত? দেখো এই ধরনের অঙ্ক যখনই দেবে, এই ধরনের অঙ্কের বেসিক শেখার কোনো রকম কোনো প্রয়োজনীয়তা নেই, নর্মালি তুমি অপশন টেস্ট দিয়ে করতে পারবে। কি বলেছিলাম, একটা ভগ্নাংশের উপরের অংশটাকে কি বলা হয়, ধরো একটা ভগ্নাংশ যদি a বাই b হয় তাহলে তার উপরের অংশটাকে বলা হয় লব বা নিউমিরেটর, আর নিচের অংশটাকে বলা হয় হর বা ডিনোমিনেটর। ঠিক আছে, তাহলে কি বলছে যে লবকে 2 দিয়ে গুণ করা হচ্ছে আর হরকে 3 দিয়ে গুণ করা হচ্ছে, ভগ্নাংশটা তৈরি হচ্ছে 2/9। তাহলে অ্যাকচুয়ালি ভগ্নাংশটা কত হবে? দেখো প্রথম ভগ্নাংশটা যদি নেই, এখানে যদি লবকে আমি 2 দিয়ে গুণ করি কত হচ্ছে 10, তাহলে উপরে চলে আসছে 10, আর নিচে 3 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 21, 2/9 কি হচ্ছে, হচ্ছে না। এবার বি অপশনটা যদি দেখি, হরকে লবকে কত দিয়ে গুণ করতে হচ্ছে 2 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে 3কে 2 দিয়ে গুণ করলে কত হবে 6, আর হরকে 3 দিয়ে গুণ করলে কত হবে 5, 3 এ 5 আছে, 3 এ 5 15, তাহলে 6/15, 6/15 থেকে 2/9 সম্ভব? কখনোই সম্ভব নয়। এখানে আছে কি 7/9, তাহলে লবকে 2 দিয়ে গুণ করতে হবে, 7কে 2 দিয়ে গুণ করলে কত হবে 14, হরকে 3 দিয়ে, তাহলে 9কে 3 দিয়ে গুণ করো কত হবে 27, তাহলে 14:27 থেকে 2:9 কিন্তু কখনোই সম্ভব নয়, বা 2/9 কখনোই সম্ভব নয়, এটা হবে না। তাহলে পড়ে থাকছে এটা, এটাই কারেক্ট অ্যান্সার। এখানে গুণ করে দেখো, লবকে লব হচ্ছে 1, তাহলে 1কে 2 দিয়ে গুণ করতে হবে, আর হর কত 3, তাহলে হরকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে দেখো উপরে হচ্ছে কত 2 1কে 2, নিচে হচ্ছে 3 3কে 9, তাহলে 2/9 তৈরি হয়ে গেল। তাহলে এটাই কারেক্ট অ্যান্সার, ব্যাস ইজি অঙ্ক একদম। নেক্সট, কি বলছে, একটি সংখ্যার 4/5 ওই সংখ্যার 3/4 চেয়ে 12 বেশি, সংখ্যাটি নির্ণয় করো। এই অঙ্কটা করার আগে বলবো, এই ধরনের ভাষা যখন ইউজ করা হয় যে 4/5, 3/4, এগুলো দেখলেই স্টুডেন্টরা ভয়ে কাঁপতে থাকে যে কিভাবে করব। কিন্তু আজকে যে প্রসেসটা তোমাদের বলবো এটা হবে একটা ইউনিভার্সাল প্রসেস এই ধরনের অঙ্কগুলো সলভ করার জন্য।
এটা আমি এক্সাম অ্যাপ্রোচটাও দেখাবো, কিন্তু এর বেসিকটা জানাটাও কিন্তু প্রয়োজন। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলেছে যে আগে আমি বেসিকটা দেখাচ্ছি, তারপরে এক্সাম অ্যাপ্রোচ। বলছে একটি সংখ্যা 4/5, তাহলে 4/5 মানে কি 4/5। আর কি বলছে যে 3/4, 3/4 মানে হচ্ছে 3/4। ঠিক আছে, যখনই এই রকম ভাষা ইউজ করবে তখন এইভাবে সংখ্যায় লিখে নেবে। লিখে নেওয়ার পরে এখানে হরে কি আছে 5, এখানে হরে আছে 4, তাহলে এই দুটো হরের এলসিএম নেবে। এলসিএম মানে কি? এলসিএম মানে হচ্ছে এমন একটা সংখ্যা যেটা সব থেকে ছোট এবং সেটা এই 5 দিয়েও ভাগ করা যাবে, আবার 4 দিয়েও ভাগ করা যাবে। তাহলে সব থেকে ছোট সংখ্যা যেটাকে 5 দিয়েও ভাগ করা যাবে, 4 দিয়েও ভাগ করা যাবে, তাহলে সেটাই হচ্ছে 5 আর 4-এর এলসিএম। আর সেটা কত? সেটা হলো 20। তাহলে এটাকে আমি সংখ্যা হিসেবে কনসিডার করলাম যে সংখ্যাটা হচ্ছে 20। ঠিক আছে, এবার কি বলছে যে সংখ্যাটা 4/5, ওই সংখ্যাটি 3/4 থেকে 12 বেশি। ঠিক আছে, তাহলে 4/5 কত হচ্ছে? 20 4/5 কত? 20 ইন্টু 4/5। তাহলে 5 দিয়ে কেটে দিলে কত হচ্ছে? 4 4 16। 3/4 থেকে 12 বেশি, তাহলে 20 3/4 কত? 3/4। 5, তাহলে 15। তাহলে অ্যাকচুয়ালি কত বেশি হচ্ছে? অ্যাকচুয়ালি হচ্ছে 1 বেশি, সরি অনুপাতে হচ্ছে 1 বেশি, আর অ্যাকচুয়ালি কত বেশি? 12 বেশি। তাহলে 1-এর ভ্যালু কত? 12। জানতে চেয়েছে সংখ্যাটা কত, সংখ্যাটা কত ধরেছিলাম? 20। তাহলে 1-এর ভ্যালু যদি 12 হয় তাহলে 20-র ভ্যালু কত হয়ে যাবে? 12 ইন্টু 20 মানে 240। তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 240। বোঝা গেল? এইভাবে তুমি করতে পারো। এইভাবে করলে যে খুব একটা বেশি অপরাধ হবে তা কিন্তু নয়, কিন্তু তোমার স্পিড যদি ভালো থাকে তাহলে তুমি অপশন টেস্ট করেও করতে পারো। কিভাবে? দেখো, বলছে যে একটা সংখ্যা 4/5, এবার সংখ্যাটা যদি আমি ধরে নেই 120, যদি প্রথম অপশনটাকে আমি কনসিডার করি, তাহলে 120 4/5 কত? 120 ইন্টু 4/5। মুখে মুখে করতে হবে, কত হবে? 5 24 120 96। সেটা সংখ্যাটা 3/4 থেকে কি 12 বেশি হচ্ছে? তাহলে 120-র যদি আমি 3/4 করি তাহলে কত হবে? 30, 3 30 90, তাহলে 6 বেশি হচ্ছে, 12 বেশি কিন্তু হচ্ছে না, তাহলে এই অপশনটা নেওয়া যাবে না। তারপরে যদি আমি 240 নেই, 240-এর 4/5 করলে কত হয়? 4/5। তাহলে 5 দিয়ে যদি কেটে দেই কত হয়? 48। এবার 48 ইন্টু 5, 5 দিয়ে যদি কেটে দেই 4 5 20, হ্যাঁ 5 8 40, 48। তাহলে 48 ইন্টু 4, 48 ইন্টু 4 করলে কত হয়? 48 × 96 মানে 192। সেটা 3/4 থেকে কি 12 বেশি হচ্ছে? তাহলে 240-এর 3/4 করলে কত হয়? 180। হ্যাঁ 12 বেশি হচ্ছে, তাহলে এটাই কারেক্ট অ্যান্সার। জাস্ট এইটুকু করলেই হয়ে গেল, ব্যাস। নেক্সট, এটাই হচ্ছে এক্সাম অ্যাপ্রোচ। কি বলছে? বলছে 4টি সংখ্যা 16:10:9:17 অনুপাতে আছে। যদি এই 4টি সংখ্যার যোগফল 6292 হয় তবে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল কত হবে? প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল কত হবে সেটা ফাইন্ড আউট করতে বলেছে। ওকে, এই অঙ্কটাও আমি দুভাবে দেখাবো, এক্সাম অ্যাপ্রোচ এবং বেসিক। তাহলে দেখো 4টে সংখ্যার অনুপাত কি বলেছে? 4টে সংখ্যার অনুপাত বলেছে 16:10:9:17। তাহলে আনুপাতিক যোগফল কত? 26 আর 9 35, আর 17 কত হয়? 35 10 45, আর সাথে 52। আর অ্যাকচুয়ালি যোগফল কত? 6292। জানতে চেয়েছে প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল। তাহলে অনুপাতের দিক থেকে প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল কত? 25। তাহলে 1-এর ভ্যালু কত? 6292,
বাই 52। ফাইন্ড আউট করতে হবে কার ভ্যালু? 25-এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে কি হবে? 6292 বাই 52 ইন্টু 25, এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে 52 দিয়ে যদি পুরোপুরি আমি কেটে দেই, কত হবে? 52 একে 52, 10 109, 52 দুগুণ 104, 52 একে 52। এখানে কত হচ্ছে? 25 একে 25-এর 5 হাতে 2, 25 ইন্টু 12 300, মানে 302। তাহলে অ্যান্সার কত হবে? 3025। ঠিক আছে, এবার দেখো, এটা আমি পরীক্ষায় এইভাবে করব না। কেন করব না? কারণ দেখো এখানে কি বলেছে, প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যার যোগফল। তাহলে অনুপাতের দিক থেকে প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যার যোগফল কত হচ্ছে? 25। তার মানে 25-এর ভ্যালু অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করতে হবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। তার মানে অ্যান্সারটা যাই হোক না কেন, অ্যান্সারটা অবশ্যই 25-এর মাল্টিপল হবে। অ্যান্সারটা অবশ্যই 25-এর মাল্টিপল হবে। তাহলে 25-এর মাল্টিপল কিভাবে চেক করব? না, যে কোনো সংখ্যার লাস্টের দুটো ডিজিটকে নিয়ে যে সংখ্যাটা তৈরি হবে, সেই সংখ্যাটা যদি 25 দিয়ে ডিভিজিবল হয়, তার মানে পুরো সংখ্যাটা 25 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে এখানে লাস্টের দুটো ডিজিটকে নিয়ে যে সংখ্যাটা তৈরি হয়েছে 31, 31 কি 25 দিয়ে ডিভিজিবল? না। এখানে হচ্ছে 74 কি 25 দিয়ে ডিভিজিবল? না। 70 কি 25 দিয়ে ডিভিজিবল? না। এখানে আছে 25, 25 অবশ্যই 25 দিয়ে ডিভিজিবল, 25 একে 25। তাহলে এটাই কারেক্ট অ্যান্সার। জাস্ট এইটুকু করতে হতো, আর কিচ্ছু করার প্রয়োজন নেই। ঠিক আছে, কিন্তু এখানে যদি দুটো অপশন থাকতো 25 দিয়ে ডিভিজিবল, তখন কিন্তু এই বেসিকটা তোমাকে ইউজ করতে হতো। তাহলে বুঝতে পারছো তো যে বেসিকটাও কি জন্য জানতে হবে। ওকে, চলো নেক্সট। বলছে দুটি সংখ্যার যোগফল 25, তাদের পার্থক্য 15, সংখ্যা দুটির অনুপাত। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আর এই অঙ্কটা করার বেস্ট যে অ্যাপ্রোচ সেটা আমি বলবো, তার সাথে সাথে বেসিকটা বলবো। আর সেই বেসিক থেকে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট উঠে আসবে, যেটা শুধুমাত্র এই রেশিও প্রপোর্শনে নয়, পুরো ম্যাথামেটিক্সে যে কোনো জায়গায় তোমাদের কাজে লাগতে পারে। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস শেখা যাক। প্রথমে আমি বেসিকটা বলি। দেখো কি বলছে, যে দুটো সংখ্যার যোগফল হচ্ছে 25, তাদের পার্থক্য হচ্ছে 15, সংখ্যা দুটোর অনুপাত। তাহলে আমি ধরে নিচ্ছি যে সংখ্যা দুটো হচ্ছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এবার এই দুটো সংখ্যার যোগফল বলে দিয়েছে, মানে এক্স প্লাস ওয়াই কত? 25। আর দুটো সংখ্যার মধ্যে পার্থক্য মানে দুটো সংখ্যার বিয়োগফল বলে দিয়েছে, মানে এক্স মাইনাস ওয়াই হচ্ছে 15। এবার দেখো আমি এখানে এক্স থেকে ওয়াই কে বাদ দিয়েছি, ওয়াই থেকে এক্স কে কি বাদ দিয়েছি? না, এক্স থেকে ওয়াই কে বাদ দিয়েছি। তাহলে বিয়োগের সাধারণ নিয়ম কি, বড়টার থেকে ছোটটাকে বাদ দেওয়া হয়। তার মানে কি, তার মানে এখানে এক্সটা বড়, ওয়াইটা ছোট। এটা হচ্ছে প্রথম মনে রাখার পয়েন্ট। ওকে, এবার দেখো এই যে দুটো ইকুয়েশন তৈরি হয়েছে, এই দুটো ইকুয়েশন থেকে তুমি ইজিলি এক্স আর ওয়াই এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারো। কিভাবে? জাস্ট ইকুয়েশন দুটোকে যোগ করে দাও। যোগ করলে কি হবে? প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে যাবে, আর এখানে এক্স আর এক্স, মানে এক্স আর এক্স যোগ করলে কত হবে? 2x। আর 25 আর 15 কত হবে? 40 যোগ করলে। তাহলে দেখো এক্স এর ভ্যালু কত চলে আসছে? এক্স এর ভ্যালু চলে আসছে 20। তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? যে কোনো একটা ইকুয়েশন থেকে তুমি বার করতে পারো, যে এক্স প্লাস ওয়াই যদি 25 হয়, তাহলে আর এক্স এর ভ্যালু যদি 20 হয়, তাহলে ওয়াই এর ভ্যালু কত হয়ে যাবে? ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 5। দেখো 20 আর 5 যোগ করলে এই যে 25 আসছে। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম। জানতে চেয়েছে সংখ্যা দুটোর রেশিও কত হবে। তাহলে সংখ্যা দুটোর রেশিও কত হবে? 20:5। এবার এইভাবে রাখলে হবে না, এটা 5 দিয়ে কেটে যাবে, কত হবে? 4 × 5 = 20, 5 × 1 = 5। তাহলে অ্যান্সার কত হবে? 4:1। ওকে, এবার এই যে অঙ্কটা, এই যে এক্স আর ওয়াই এর ভ্যালু যে এত কিছু তামঝাম করে যে এক্স আর ওয়াই এর ভ্যালু ফাইন্ড আউট করলাম, এইভাবে কিন্তু এক্স আর ওয়াই এর ভ্যালু ফাইন্ড আউট করবো না আমরা। এই এখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালু ফাইন্ড আউট করার সুন্দর একটা ট্রিক আছে। কি ট্রিক? ভালো করে লক্ষ্য করো, এখানে দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে আর দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, আর জানতে চাইছে এক্স আর ওয়াই এর, বা আমরা ফাইন্ড আউট করব এক্স আর ওয়াই এর ভ্যালু।
তো দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল যদি দেওয়া থাকে আর সংখ্যা দুটো যদি বার করতে বলে, তাহলে ডিরেক্ট সংখ্যা দুটো ফাইন্ড আউট করা যায়। কিভাবে না, বড় সংখ্যার ভ্যালু কিভাবে আমরা ফাইন্ড আউট করব, এই যে যোগফল আর বিয়োগফলকে যোগ করে দেব, মানে 25 আর 15 যোগ করে দেব, যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দেব। কত হবে? 40/2 মানে 20। দেখো বড় সংখ্যার ভ্যালু কিন্তু চলে আসলো। এত কষ্ট করে যে এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করেছিলাম সেটা কিন্তু এক লাইনে আমরা ফাইন্ড আউট করতে পারলাম। তাহলে বাকি থাকলো ওয়াই। ওয়াই এর ভ্যালু কিভাবে ফাইন্ড আউট করব, নিশ্চয়ই তোমরা ধরে ফেলেছো। জাস্ট যোগফল আর বিয়োগফলকে বিয়োগ করে দেব, মানে 25 মাইনাস 15 করব বাই 2। তাহলে 25 থেকে 15 বাদ দিলে কত থাকে? 10। 10/2 মানে 5। দেখো ওয়াই এর ভ্যালু চলে এসছে 5। এখানে ওয়াই এর ভ্যালু 5 এসেছিল। হ্যাঁ, তাহলে দুটো সংখ্যার যোগফল যদি দেওয়া থাকে আর দুটো সংখ্যার বিয়োগফল যদি দেওয়া থাকে, সেখান থেকে ডিরেক্ট সংখ্যা দুটোর ভ্যালু আমরা ফাইন্ড আউট করতে পারি। কনসেপ্টটা বোঝা গেল? ক্লিয়ার? জাস্ট এই কনসেপ্টটা বোঝানোর জন্যই কিন্তু আমি অঙ্কটা এই বেসিক দিয়ে করলাম। কিন্তু ইন পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে আমি বেসিক ইউজ করব না, আমি অপশন টেস্ট ইউজ করব বা স্মার্ট অ্যাপ্রোচ ইউজ করব। কিভাবে? ধরো আমি যদি প্রথম অনুপাতটা যদি কনসিডার করি যে 4:1, যে সংখ্যা দুটোর অনুপাত হচ্ছে 4:1, তাহলে এদের আনুপাতিক যোগফল কত? 5। অ্যাকচুয়ালি যোগফল কত? 25। তাহলে 5 এর ভ্যালু হচ্ছে 25। তাহলে 1 এর ভ্যালু কত হবে? 5। এবার যদি এদের বিয়োগফল বার করি, তাহলে আনুপাতিক বিয়োগফল কত? 4 এর থেকে 1 বাদ দিলে 3। তাহলে 1 এর ভ্যালু যদি 5 হয়, তাহলে অ্যাকচুয়ালি বিয়োগফল কত হচ্ছে? 15। এখানে অ্যাকচুয়ালি বিয়োগফল আসছে 15, আর প্রশ্নেও বিয়োগফল বা পার্থক্য বলে দিয়েছে 15। তাহলে মিলে গেল। তার মানে আমরা প্রথম যে অপশনটাকে কনসিডার করেছিলাম সেটাই কারেক্ট, যেহেতু যোগফলও 25 আসছে, বিয়োগফলও 15 আসছে। অন্য একটা অপশন চেক করে দেখো যে যোগফল 25 আসলেও বিয়োগফল 15 আসছে না। ধরো আমি তোমাদের দেখানোর জন্য 2:3 যদি ধরি, তাহলে 3 আর 2 যোগ করলে কত হচ্ছে? 5। তাহলে 5 এর ভ্যালু 25, 1 এর ভ্যালু 5, বিয়োগফল কত? 1। তাহলে 1 এর ভ্যালু কত? 5, মানে এখানে বিয়োগফল কত আসছে? 5। এখানে বিয়োগফল আছে 15। তাহলে এটা হবে না, প্রথমটাই হচ্ছে কারেক্ট। ওকে, চলো তারপরেরটা দেখ কি বলছে। যদি তিনটি সংখ্যা 5:6:8 অনুপাতে থাকে এবং তাদের বর্গের যোগফল 1250 হয়, তবে সংখ্যাগুলোর গুণফল কত হবে? এটা ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে দেখো সংখ্যা তিনটের অনুপাত কি কি বলেছে। সংখ্যা তিনটের অনুপাত বলেছে 5:6:8। এই অঙ্কটা আমরা বেসিক দিয়েই করব, বেসিক দিয়েই বেস্ট, তাহলে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমি সংখ্যা তিনটেকে কি কি ধরতে পারি? 5x, 6x আর 8x। ঠিক আছে, এবার এদের বর্গের যোগফল বলে দিয়েছে। তাহলে যদি আমি বর্গ করি, এখানে কত হবে? 5x এর বর্গ করলে হবে 25x², 6x এর বর্গ করলে 36x², আর 8x এর বর্গ করলে কত হবে? 64x²। আর প্রশ্নে এটার ভ্যালু বলে দিয়েছে কত? 1250। তাহলে যোগ করো, 36 আর 64 যোগ করলে 100, এদিকে আসছে 125x² ইকুয়াল টু 1250। তাহলে x² এর ভ্যালু আসছে কত? 10। x এর ভ্যালু কত আসছে ভাই? √10। ওকে, বোঝা গেল? এবার কি করব স্যার? এবার জানতে চেয়েছে সংখ্যাগুলোর গুণফল। সংখ্যাগুলো কি কি ধরেছিলাম? 5x, 6x আর 8x। এবার এদেরকে যদি আমি গুণ করি তাহলে কত হবে? 5x ইন্টু 6x ইন্টু 8x। ঠিক আছে, তাহলে 5 5 6 30, তার মানে 240।
কি হবে 240 ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তার মানে এক্স এর ভ্যালু কত √10। তাহলে √10 আমি 3 বার গুণ করব এর সাথে, মানে √10 ইন্টু √10 ইন্টু √10, 3 বার গুণ করব। তাহলে √10 আর √10 গুণ করলে কত হয় 10 হয়, তার মানে 240 ইন্টু 10, আর একা পড়ে থাকছে √10, তা 240 ইন্টু 10 করলে কত হয় 2400, আর এখানে থাকছে √10, তাহলে অ্যান্সারটা কত হবে 2400 √10। ঠিক আছে, প্রত্যেকটা লাইন আমি ধরে 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 তোমাদের বোঝালাম, কিন্তু আস্তে আস্তে তোমরা যত প্র্যাকটিস করবে তত নিজেরাই কিন্তু এখান থেকে স্টেপ জাম্প করতে পারবে। ঠিক আছে, যাদের মনে হচ্ছে যে আমি খুব ধীরে ধীরে পড়াচ্ছি এবং তোমাদের লেভেল থেকে নিচের লেভেলে গিয়ে আমি পড়াচ্ছি, তাহলে কিন্তু তোমাদের জন্য এটা নয়। আমি তাদের জন্যই, যারা অঙ্ক জানে তারা তো অঙ্ক জানেই, তারা যে কোনো টিচারের কাছ থেকেই জানতে পারবে বা সেলফ স্টাডি করলেও অনেকটা তারা শিখতে পারবে, কিন্তু আমি অ্যাকচুয়ালি তাদের জন্য যাদের কাছে অঙ্ক একটা ভয়ের সাবজেক্ট, যারা অঙ্কের জন্য চাকরি পাচ্ছে না, যারা অঙ্কের জন্য চাকরির প্রিপারেশন থেকে লিক করে যাচ্ছে, আমি তাদের জন্য, আমি স্মার্ট স্টুডেন্টদের জন্য নই। ঠিক আছে, আর যারা মনে করছো যে আমি খুব স্লো, আমি পরে প্র্যাকটিস সেট আনবো, প্র্যাকটিস সেটে আমি অঙ্ক করাবো কিভাবে সেটা দেখে নিল, সেখানে যদি মনে হয় আমি স্লো তাহলে বলবে, কতটা ফাস্ট আমি করতে পারি সেটা বুঝে যাবে। এটা কিন্তু আমার প্র্যাকটিস সেশন নয়, এখানে আমি অঙ্কটা শেখাচ্ছি। ঠিক আছে, চলো নেক্সট। কি বলছে, দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 5, যদি ছোট সংখ্যাটি থেকে 25 বিয়োগ করা হয় এবং বড় সংখ্যাটির সাথে 20 যোগ করা হয়, তবে অনুপাতটি হয় 1:2। মানে ছোট সংখ্যার সাথে বড় সংখ্যার অনুপাত হয় 1:2। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত সেটা ফাইন্ড আউট করতে বলেছে। ঠিক আছে, এই যে অঙ্কটা, এই অঙ্কটা স্মার্ট অ্যাপ্রোচটাই বেস্ট, বেসিকটা শেখার কোনো রকম কোনো প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে, কারণ বেসিকটা কিন্তু মোটামুটি বড় হয়ে যাবে, জানার প্রয়োজন নেই। আমি সেই সমস্ত বেসিকগুলোই দেখাবো যে বেসিক থেকে তুমি কিছু এক্সট্রা ইনফরমেশন গ্যাদার করতে পারবে, যেমন আগের অঙ্কগুলো দেখালাম, এখানে জানার দরকার নেই বেসিকটা। ঠিক আছে, তাহলে আমি যদি অপশান টেস্ট করে করি, তো প্রথম অপশানটাকে যদি আমি বৃহত্তম সংখ্যা হিসেবে কনসিডার করি, যে 90টা হচ্ছে বৃহত্তম সংখ্যা, তাহলে দুটো সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 5, তাহলে 90 যদি বৃহত্তম হয় তাহলে ক্ষুদ্রতম কি হবে 90-এর থেকে 5 কম, মানে ক্ষুদ্রতমটা হয়ে যাবে 85। এইবার বলছে যে ছোট সংখ্যা থেকে যদি 25 বিয়োগ করা হয়, তাহলে 85 থেকে যদি আমি 25 বিয়োগ করে দেই তাহলে কত পড়ে থাকবে 60, আর বড় সংখ্যার সাথে যদি 20 যোগ করা হয় তাহলে 90-এর সাথে 20 যোগ করলে কত হবে 110। কিন্তু এই যে রেশিওটা, এই রেশিওটা কি 1:2 হচ্ছে না, হচ্ছে না, তার মানে প্রথম অপশানটা হবে না। চলে এসো দ্বিতীয় অপশানে, বড় সংখ্যাটাকে যদি আমি 85 ধরি তাহলে ছোট সংখ্যাটা হয়ে যাবে 5 কম, তার মানে 80। এবার একই কাজ করব, ছোট সংখ্যা থেকে 25 বাদ দিয়ে দেব, ছোট সংখ্যা কত 80, 80 থেকে 25 বাদ দিয়ে দাও, কত পড়ে থাকবে 55। আর বড় সংখ্যার সাথে 20 যোগ করো, তাহলে 85-র সাথে 20 যোগ করলে কত হবে 105। তাহলে এখান থেকে রেশিও করলে কি 1:2 আসবে? কখনোই আসবে না, তাহলে এটাও হবে না। এবার আমি যদি 80টাকে কনসিডার করি, 80টাকে যদি বড় সংখ্যা হিসেবে কনসিডার করি, 80 যদি বড় হয় আর দুটো সংখ্যার মধ্যে পার্থক্য যদি 5 হয়, তাহলে ছোট সংখ্যাটা অবশ্যই হয়ে যাবে 75। ঠিক আছে, এবার বলছে যে ছোট সংখ্যা থেকে 25 বিয়োগ করো, ছোট সংখ্যা হচ্ছে 75, 75 থেকে যদি আমি 25 বাদ দিয়ে দিই কত হবে 50। আর বড় সংখ্যার সাথে 20 যোগ করো, বড় সংখ্যা কত 80, 80-র সাথে 20 যোগ করলে কত হবে 100। ঠিক আছে, তাহলে অনুপাতটা কত চলে আসছে 1:2। ছোট সংখ্যা আর বড় সংখ্যার অনুপাত চলে আসছে কত 1:2। দেখো এখানে 1:2 এসেছিল, তাহলে কেটে গেল, তার মানে বৃহত্তম সংখ্যা কত হবে 80। হয়ে গেল, গল্প শেষ।
নেক্সট চল, এখানে কি বলছে যে এ বি এর চেয়ে 80% বেশি, বি সি এর চেয়ে 20% কম, তাহলে এ ইস টু বি ইস টু সি কত হবে? এই যে অঙ্কটা, এই অঙ্কটা রেশিও প্রপোর্শনের অঙ্ক বলতে পারো, পার্সেন্টেজের অঙ্কও বলতে পারো। যেমন রেশিও প্রপোর্শনে অনেক অঙ্ক আছে যেখানে পার্সেন্টেজের ডিরেক্ট ইউজ আছে, সেগুলো আমি রেশিওর মধ্যে রাখিনি। কিছু কিছু, যেমন এই একটা অঙ্ক আমি রেখেছি, কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক আমি পার্সেন্টেজ চ্যাপ্টারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। যখন পার্সেন্টেজ করব তখন এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা ভুরি ভুরি করব। তো চলো এই একটা অঙ্ক একটু দেখা যাক। এ ইস টু বি ইস টু সি ফাইন্ড আউট করতে বলেছে। এ বি সি বলছে এ বি এর চেয়ে 80% বেশি, বি সি এর চেয়ে 20% কম। তো কিভাবে করব? আমি ধরে নিচ্ছি যে সি হচ্ছে 100, ঠিক আছে। এবার বি সি এর চেয়ে 20% কম, তাহলে 100 20% কত হবে? 20 হবে। তাহলে বি এর ভ্যালু 100 থেকে 20 কম, তার মানে বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 80। আবার এ বি এর চেয়ে 80% বেশি, বি কত? 80। তাহলে 80-র 80% বেশি, তাহলে 80-র 80% করলে কত হবে? 80 ইন্টু 80%, 80% মানে 80/100। এখান থেকে দুটো শূন্য কাটা, তাহলে 80-র 80% কত? 64। তার মানে বি এর থেকে 64 বেশি। বি কত? 80। তাহলে 80 প্লাস 64, 80 আর 60 যোগ করলে 140, মানে 144। এবার এদের রেশিও নিয়ে নাও। রেশিওটা ফাইন্ড আউট করতে বলেছে। কত দিয়ে যাবে? 4 দিয়ে গেলে এখানে হয়ে যাবে কত? 36। 4 দিয়ে গেলে 4 20 80, 4 দিয়ে গেলে 4 25 100। তাহলে অ্যান্সার কত হবে? 36:20:25। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। হয়ে গেল। নেক্সট দেখ কি বলছে। 1 ডজন আয়না থাকা একটি কার্টুন ফেলে দেওয়া হলো। নিচের কোনটি ভেঙে যাওয়া আয়না এবং না ভাঙা আয়নার অনুপাত হতে পারে? ঠিক আছে, তাহলে 1 ডজন আয়না থাকা একটা কার্টুন, তার মানে কি একটা কার্টুনের মধ্যে টোটাল 12টা আয়না ছিল। এবার সেটাকে যখন ফেলে দেওয়া হবে তখন তার মধ্যে কিছু সংখ্যক আয়না ভেঙে যাবে, কিছু সংখ্যক আয়না অক্ষত অবস্থায় থাকবে। ঠিক আছে, তাহলে কি হতে পারে? ম্যাক্সিমাম কটা আয়না ভেঙে যেতে পারে? এখানে যেমন অবভিয়াস ভাবে বলে দিয়েছে যে সব আয়না ভাঙবে না, কিছু ভেঙে যাবে, কিছু অক্ষত থাকবে। তার মানে ম্যাক্সিমাম কটা আয়না ভেঙে যেতে পারে? ম্যাক্সিমাম 11টা আয়না ভেঙে যেতে পারে, আর মিনিমাম একটা আয়না অক্ষত থাকতে পারে। এটা থাকবেই। ঠিক আছে, তাহলে দেখো এই একটা কেস হতে পারে। তার মানে এই একটা কেস থেকে আমি কি পেলাম? ভেঙে যাওয়া আয়না আর না ভাঙা আয়নার অনুপাত পেয়ে গেলাম। আরেকটা কেস কি হতে পারে? যে 10টা আয়না ভেঙে যেতে পারে, দুটো আয়না অক্ষত থাকতে পারে, এই আরেকটা কেস। এইভাবে কিন্তু অনেকগুলো কেস তৈরি হতে পারে, কিন্তু অঙ্কটা করার জন্য এই দুটো কেসই যথেষ্ট। কিভাবে যথেষ্ট দেখে নাও। প্রথম যে অনুপাতটা পেলাম সেই অনুপাতটা কার অনুপাত? ভেঙে যাওয়া আয়না এবং না ভাঙা আয়নার অনুপাত পেলাম। ঠিক আছে, জানতে চেয়েছে কি? জানতে চেয়েছে যে ভেঙে যাওয়া আয়না এবং না ভাঙা আয়নার অনুপাত কোনটা হতে পারে এই চারটের মধ্যে। ঠিক আছে, তাহলে দেখো এই অনুপাত দুটোর, এই যে এই অনুপাতটা দুটো অংশ, একটা হচ্ছে 11, একটা হচ্ছে 1। এবার এই দুটো অংশকে যদি তুমি যোগ করো, যোগ করলে কত পাচ্ছ? 12 পাচ্ছ। ঠিক আছে, আবার এই যে অনুপাতটা আমি পেলাম, এই অনুপাতেরও দুটো অংশ, এটাকে যদি সিম্পলিফাই করে দেই এখানে চলে আসবে 5, এখানে চলে আসবে 1। আবার এই দুটো অংশকে যদি আমি যোগ করি তাহলে যোগ করলে কত হচ্ছে? 6। তার মানে এই যে অনুপাতটা, এই যে ভেঙে যাওয়া আয়না এবং না ভাঙা আয়নার যে অনুপাতটা, সেই অনুপাতের যে দুটো অংশ, সেই দুটো অংশ যোগ করলে হয় 12 হবে, না হলে এমন একটা সংখ্যা হবে যে সংখ্যাটা দিয়ে 12কে ভাগ করা যায়। মানে এই দুটো অংশের যোগফল হয় 12 হবে, না হলে 12-র একটা ফ্যাক্টর বা 12-র একটা উৎপাদক হবে। মানে এমন একটা সংখ্যা হবে যে সংখ্যাটা দিয়ে 12কে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে দেখো
প্রথম অনুপাতটা কি হতে পারে, এখানে দুটো অংশ যোগ করো, 7 আর 3 10, প্রথম কথা 12 হচ্ছে না। আর 12কে কি 10 দিয়ে ভাগ করা যায়? যায় না, তাহলে এটা হবে না। এখানে হচ্ছে 3 আর 2 5, তাহলে 12 হচ্ছে না। আচ্ছা, 12কে কি 5 দিয়ে ভাগ করা যায়? যায় না, তাহলে এটা হবে না। এখানে হচ্ছে 7 আর 4 11, তাহলে 12কে কি 11 দিয়ে ভাগ করা যায় স্যার? যায় না। আচ্ছা, তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। এখানে দেখো 12 হচ্ছে না ঠিকই, কিন্তু 5 আর 1 কত হচ্ছে? 6, তাহলে 12কে 6 দিয়ে ভাগ করা যায়। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? কোনো রকম কোনো সমস্যা নেই। খুব কনসেপচুয়াল একটা অঙ্ক ছিল কিন্তু, যেটা এই বছরই এনটিপিসিতে এসছে। প্রত্যেকটা অঙ্কই কিন্তু রেলের প্রিভিয়াস ইয়ারে আসে। চলো, এখানে কি বলছে, এই সংখ্যাগুলির সেটগুলির মধ্যে কোনটি ক্রমিক সমানুপাতে আছে বা কন্টিনিউড প্রপোর্শনে আছে। তো কন্টিনিউড প্রপোর্শন মানে কি বলেছিলাম, যে তিনটে সংখ্যা এ বি সি যদি কন্টিনিউড প্রপোর্শনে থাকে, তার মানে কি? তার মানে এ আর বি এর অনুপাত যা হবে, বি আর সি এর অনুপাতও তাই হবে। তো এখানে এই কন্ডিশনটা কোন পেয়ারটা, কোন কোন পেয়ারগুলো মেনটেন করে চলেছে? এখানে দেখো যে 0.4 আর 3.6 এর অনুপাত যা, 3.6 আর 3.24 এর অনুপাত কি তাই হচ্ছে? এখানে দেখো 0.4 এর সাথে যদি তুমি 9 গুণ করে দাও, তার মানে 3.6 চলে আসছে। তার মানে এখানে কিন্তু রেশিওটা 1:9 হচ্ছে, কিন্তু এখানে কি রেশিওটা 1:9 হচ্ছে? হচ্ছে না কিন্তু। বুঝতে পারলে না জিনিসটা? আচ্ছা, একটু করা যাক। তাহলে 0.4 ইজ টু 3.6, তাহলে এখানে দশমিক দশমিক উঠে যাচ্ছে, 4 নং 36, মানে 1:9। তাহলে কন্টিনিউড প্রপোর্শন হওয়ার জন্য এই 3.6 ইজ টু 3.24 এটাকেও 1:9 হতে হবে। এখানে দশমিকের পরে দুটো, এখানেও দুটো বানিয়ে নিলাম, দশমিক উঠে যাচ্ছে। তাহলে এখানে কি 1:9 হচ্ছে? এখানে কিন্তু কখনোই 1:9 হবে না, তার মানে প্রথমটা হবে না। দ্বিতীয়টা চেক করো, 7:21, প্রথমবার করছি তাই একটু দেখাচ্ছি, কত হচ্ছে? 1:3। একইভাবে 21:63 যদি তুমি করো, তখনও কিন্তু 1:3 হচ্ছে। তাহলে এখানে কিন্তু এই যে a:b ইকুয়াল টু b:c, এই কন্ডিশনটাকে কিন্তু মেনে চলছে, তার মানে এটা কিন্তু একটা কন্টিনিউড প্রপোর্শন। একইভাবে 2.4 এর সাথে যদি তুমি 4 গুণ করে দাও, তাহলে 9.6 হচ্ছে। আবার 9.6 এর সাথে তুমি 4 গুণ করে দাও, 4 6 24, 4 হাতে 2, 4 নং 36 আর 2 38, 38.4 হচ্ছে। তাহলে এটাও কিন্তু কন্টিনিউড প্রপোর্শনে আছে। তার মানে প্রথমটা হচ্ছে না, কিন্তু শেষের দুটো মানে 2 আর 3 অবশ্যই কন্টিনিউড প্রপোর্শনে আছে। তাহলে সিটাই হবে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো তারপর বলছে নিচের কোন অনুপাতটি বৃহত্তম। দেখো, এই বৃহত্তম চেক করার জন্য একদম খুব শর্টেস্ট একটা মেথড আমি তোমাদের বলছি। এখানে কি আছে? 23:75, তো তাহলে এই 75কে 23 দিয়ে ভাগ করে দাও। এক্সাক্ট ভাগ করতে বলছি না, অ্যাপ্রক্সিমেট ভাগ করো। 3 23 69, মানে 3 পয়েন্ট সামথিং হবে। এবার 82কে 22 দিয়ে ভাগ করো, 4 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটাও কিন্তু 3 পয়েন্ট সামথিং হবে। আচ্ছা, এবার 85কে 31 দিয়ে ভাগ করে দাও, 3 হলে বেশি হয়ে যাচ্ছে, 93, তাহলে 2 পয়েন্ট সামথিং হবে। এটা কত হচ্ছে? 2 গুণ করলে 29 দুগুণ 58, বেশি হয়ে যাচ্ছে, তার মানে 1 পয়েন্ট সামথিং হবে। তাহলে এই 1 3 2 এদের মধ্যে সব থেকে ছোট কোনটা? 1 হচ্ছে সব থেকে ছোট, তাহলে এটাই হবে সব থেকে বড় এই অনুপাতটা। ব্যাস, আর কিছু করার দরকার নেই। নেক্সট, এখানে কি বলছে? a:b 3:4, b:c 4:7, তাহলে a প্লাস বি প্লাস সি বাই সি এর ভ্যালুটা কত হবে সেটা ফাইন্ড আউট করতে বলেছে। ঠিক আছে, এবার এখান থেকে দেখো ডিরেক্ট a:b:c এর ভ্যালুটা আমি ফাইন্ড আউট করতে পারবো। কেন ফাইন্ড আউট করতে পারবো? ডিরেক্ট থিওরিতে আমি বলেছিলাম যে এখানে দেখো বি এর ভ্যালু কত? 4, এখানেও বি এর ভ্যালু 4, তার মানে বি এখানে সমান আছে, আলাদা করে সমান করার কোনো প্রয়োজনীয়তা নেই, ডিরেক্ট লিখে দাও। এ কত হবে? 3, এর ঘরে 3,
বি এর ঘরে বসিয়ে দাও 4, সি এর ঘরে বসিয়ে দাও 7, হয়ে গেল। ফাইন্ড আউট করতে হবে এ প্লাস বি প্লাস সি, মানে 4 আর 3 7, 7 7 14 বাই সি, সি এর ভ্যালু কত 7, তাহলে 14 বাই 7 করলে কত হবে 2, তাহলে এ প্লাস বি প্লাস সি বাই সি কত হবে 2, হয়ে গেল। তারপর বলছে দুটি সংখ্যার অনুপাত a:b = 5:3 যদি হয়, তাহলে 3a - 2b = 6a + 2b এর ভ্যালুটা কত হবে, এটা ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে জাস্ট এ আর বি এর স্থানে 5 আর 3 বসিয়ে দাও, এটা একদম ইজি। তাহলে এ এর ভ্যালু কত 5, তাহলে 3a 3 × 5 কত হবে 15, মাইনাস 2b, বি কত 3, তার মানে 3 2 6 is to 6a, a হচ্ছে 5 মানে 5 6 30, যোগ 2b, b হচ্ছে 3 মানে 6, তাহলে 15 থেকে 6 বাদ দিলে কত থাকে 9, এখানে আসছে কত 36, তাহলে 4 নং 36 মানে 1:4, অ্যান্সার ডি। তারপর কি বলছে, তিনটি সংখ্যার অনুপাত 4/14 = 7/14 = 16/15, তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য যদি 41 হয়, তাহলে বৃহত্তম সংখ্যাটা কত সেটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি আছে, এখানে আছে 4/14 = 7/14 = 16/15, তাহলে এটা তো একটা চেনা স্ট্রাকচার। এখান থেকে যদি রেশিওর সিম্পলিফাইড ফর্মে আমি নিয়ে যাই, তাহলে কি করতে হবে, এখানে কি আছে 14 14 15, তাহলে এদের এলসিএম যদি করি কত হবে 14 × 15, তাহলে একে 14 × 15 দিয়ে গুণ করে দাও পুরো রেশিওটাকে। তাহলে 4/14 কে 14 × 15 দিয়ে গুণ করলে 14 14 কেটে যাবে, পড়ে থাকবে কি 4 × 15, তার মানে 4 15 60, এখানেও 14 14 কেটে যাবে, 7 × 15 মানে 105, এখানে 15 15 কেটে যাবে, তার মানে কত থাকবে 16 × 14, তাহলে 16 × 14 করলে কত হবে 6 14 84, 4 হাতে 8, 14 1 14 আর 8 22, 224, 4 16 64, 4 হাতে 6, 16 1 16 আর 6 22, একদম ইজি। বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য হচ্ছে 41, তাহলে বৃহত্তম কোনটা 224, ক্ষুদ্রতম কোনটা 60, তাহলে এদের মধ্যে পার্থক্য কত, এদিকের 40 আর ওদিকের 124, মানে 164। ঠিক আছে, তার মানে 164 এর ভ্যালু কত আছে 41। ঠিক আছে, জানতে চেয়েছি কি যে বৃহত্তম সংখ্যাটা কত, বৃহত্তম সংখ্যা কত 224, তার মানে 224 এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। একের ভ্যালু কত 41/164, তাহলে 224 এর ভ্যালু কত হবে 41/164 × 224, তার মানে 41 দিয়ে যদি কেটে দেই এটা পুরোপুরি 4, আর 4 দিয়ে যদি কেটে দেই কত হবে 4 × 5 = 20, 4 6 24, মানে 56, অ্যান্সার হচ্ছে 56। ওকে, বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো এখানে কার ভ্যালু ফাইন্ড আউট করতে বলেছিল, বৃহত্তম সংখ্যা, মানে 224 এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। পুরো অঙ্কটা করার কিন্তু আমার প্রয়োজনীয়তাই নেই, কারণ 224টা কিন্তু 4 দিয়ে ডিভিজিবল। 4-এর ডিভিজিবিলিটি কন্ডিশন কি না, লাস্টের দুটো ডিজিটকে নিয়ে যে সংখ্যাটা তৈরি হবে সেই সংখ্যাটা অবশ্যই যদি 4 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ডিভিজিবল হবে। এখানে হচ্ছে 24, 24 4 দিয়ে ডিভিজিবল, তার মানে 224 4 দিয়ে ডিভিজিবল, তার মানে 224 এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে 224 যদি 4 দিয়ে ডিভিজিবল হয়, তার মানে 224 এর ভ্যালুটাও 4 দিয়ে ডিভিজিবল হবে, তাহলে অ্যান্সারটা অবশ্যই 4 দিয়ে ডিভিজিবল হবে। 55 কি 4 দিয়ে ডিভিজিবল না, 54 হবে না, 58 হবে না, কিন্তু 56 4 দিয়ে ডিভিজিবল, 4 14 56, তাই এটাই কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে স্মার্ট অ্যাপ্রোচ। ওকে, তারপরে
বলছে 39 ঘন্টা এবং 17 দিনের মধ্যে অনুপাত কত। আগেই আমি বলেছি দুটো সমজাতীয় রাশির মধ্যে অনুপাত সম্ভব, বিজাতীয় রাশির মধ্যে অনুপাত সম্ভব নয়। তাহলে এখানে হয় ঘন্টাকে তুমি দিনে নিয়ে যাবে, না হলে দিনকে ঘন্টায় নিয়ে যাবে। তাহলে 39 ঘন্টা 39 ঘন্টার মতোই থাক। এখানে আছে কি 17 দিন, 17 দিনকে তুমি ঘন্টায় নিয়ে যাও, তার মানে 24 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে গেলে কত হবে, 3 13 39, আর এখানে 3 অষ্টে 24, তার মানে 13:136। প্রথমেই 13 চলে এসেছিল, এটাই অ্যান্সার। ওকে, তারপর চলো, এটা একটা খুব সুন্দর অঙ্ক। বলছে A:B যদি 1:3 হয়, B:C যদি 4:3 হয়, C:D যদি 6:7 হয়, তাহলে A:B:C:D কি হবে। দেখো, এই অঙ্কটা নর্মালি করার আমি যে নিয়ম সেটা কিন্তু থিওরিতে অলরেডি বলেই এসেছি। যারা থিওরিটা দেখেছো তারা এটা নর্মালি করতে কিন্তু শুরু করে দিয়েছো। আমি আর নর্মালি দেখাবো না, কারণ নর্মালি দেখানোটা খুব মোনোটোনাস একটা কাজ, খুব বড় হবে। নর্মালি আমি একদম দেখাবো না, আমি দেখাবো স্মার্ট অ্যাপ্রোচ। কি স্মার্ট অ্যাপ্রোচ দেখে নাও। এখানে কি ফাইন্ড আউট করতে বলেছে, A:B:C:D এর ভ্যালু ফাইন্ড আউট করতে বলেছে, তাই তো? তাই তো, এখানে A:B কত আছে স্যার, A:B আছে 1:3। তাহলে আমি দেখবো এই চারটে অপশনের মধ্যে কোথায় A:B 1:3 হচ্ছে। এখানে হচ্ছে কত 6:24, এখানে কি 1:3 হচ্ছে? হচ্ছে না। 6 দিয়ে কাটলে 1:4 হয়ে যাচ্ছে, তাহলে এটা তো প্রথমে কেটে দেবো। আর 8:22 থেকে 1:3 কখনোই সম্ভব নয়, এটা তো আগে কাটবো। এখানে কি আছে দেখো, 8:24, এখান থেকেও 1:3 হচ্ছে, এখান থেকেও 1:3 হচ্ছে, তার মানে এই দুটো অপশনের মধ্যে একটা অপশন হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো B:C কত, 4:3। এখানে B:C কত, 24:16। তাহলে 24:16 যদি আমি 4 দিয়ে কেটে দেই, এখানে কত আসছে 4, এখানে আসছে 6। যদি 8 দিয়ে কেটে দেই তাহলে কত হচ্ছে, 3 অষ্টে 24, মানে 3:2 আসছে 8 দিয়ে কাটলে। তাহলে কিন্তু আসার কথা 4:3, চলে আসছে B:C কত, 3:2, তার মানে এটা হবে না, এটাই হচ্ছে কারেক্ট। এখানে দেখো B:C 4:3 হচ্ছে। 6 দিয়ে কাটো, কত হচ্ছে, 6 দিয়ে কাটলে 4 6 24, 3 6 18, 4:3 হচ্ছে, তাহলে এটাই কারেক্ট অ্যান্সার। ওকে, এখানে দেখো C:Dটাও চেক করে দেখো, 6:7। দেখো যদি 3 দিয়ে আমি কেটে দেই কত হবে, 3 6 18, 3 7 21, 6:7 আমি চেক করে দেখিয়ে দিলাম, এটাই হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর কি জানতে চেয়েছে, নিচের কোনটি 7:9 এর সমতুল্য, মানে কোন রেশিওটাকে কাটাকুটি করলে 7:9 আসবে, দেখেই বোঝা যাচ্ছে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো, এখানে আমাদের টাইপ 1 কমপ্লিট হলো। এবার আমরা শুরু করব টাইপ 2। এখনো কিন্তু আমাদের বেসিক প্রবলেমস চলছে। এবার আমরা শুরু করব ল্যাঙ্গুয়েজ বেসড প্রবলেমস। ল্যাঙ্গুয়েজ বেসড প্রবলেমসের যে সমস্ত বেসিক প্রবলেমস আছে সেগুলো নিয়ে এবার ডিসকাস করব। তো ভিডিওর শুরুতেও বলেছিলাম, অঙ্ক করার শুরুতেও বলেছিলাম যে এই অঙ্কের পিডিএফ গুলো যদি তোমরা ডাউনলোড করতে চাও কি অবশ্যই ডাউনলোড করবে। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ম্যাথস বাই সৌম্যজিৎ স্যার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। সেখান থেকে সম্পূর্ণভাবে বিনামূল্যে এই অঙ্কের পিডিএফ গুলো তোমরা ডাউনলোড করতে পারবে, এবং আরো ভালো হয় যদি পিডিএফ গুলো তোমরা প্রিন্ট আউট বার করে নাও। ঠিক আছে, চলো শুরু করা যাক টাইপ 2 বেসিক প্রবলেমস। 22 দাগ বলছে 936 টাকা 3 জনের মধ্যে 2:4:3 অনুপাতে ভাগ করা হলো। বন্টনে বৃহত্তম এবং ক্ষুদ্রতম ভাগের মধ্যে পার্থক্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো টোটাল 936 টাকা, আর সেটাকে ভাগ করা হচ্ছে 2:4:3
3 অনুপাতে। ঠিক আছে, তাহলে অনুপাতের দিক থেকে টোটাল টাকা কত? 4 আর 2 6, 6 আর 3 9। আর অ্যাকচুয়ালি টোটাল টাকা কত? 936, 9 3 6। তাহলে 9 এর ভ্যালু কত? 936। তাহলে 1 এর ভ্যালু কত হবে? 9 10 কে 90, 4 নং 36। জানতে চেয়েছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম ভাগের মধ্যে পার্থক্য। তাহলে বৃহত্তম ভাগ কত? 4। ক্ষুদ্রতম ভাগ কত? 2। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? আনুপাতিক পার্থক্য কত? 2। তাহলে 1 এর ভ্যালু কত? 104। ফাইন্ড আউট করতে হবে 2 এর ভ্যালু। তাহলে 104 এর ডবল মানে 208। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 208। ক্লিয়ার? নেক্সট বলছে 58,300 টাকা এ, বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছিল যাতে এ এর 4 গুণ ইকুয়াল টু বি এর 9 গুণ ইকুয়াল টু সি এর 3 গুণ হয়। তাহলে এ এর ভাগ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এ এর 4 গুণ মানে কি? 4a। এর 4 গুণ মানে 4a ইকুয়াল টু বি এর 9 গুণ তার মানে 9b ইকুয়াল টু সি এর 3 গুণ তার মানে 3c। ওকে, এখান থেকে ইজিলি a is to b is to c ফাইন্ড আউট করা যাবে। তাহলে a is to b is to c কত হবে? এটা যদি বার করি তাহলে b আর c এর মাধ্যমে বার করব 3 নং 27। আবার বিটা যদি বার করি তাহলে কত হবে? 3 এর 4 12। অলরেডি কিন্তু আমরা অনেক দূর এগিয়ে এসেছি, এগুলো কিন্তু একদম বেসিক জিনিস, তাই আস্তে আস্তে কিন্তু এবার স্পিড ইনক্রিজ হবে। সিটা যদি বার করি 4 নং 36। ঠিক আছে, তাহলে এটা আবার 3 দিয়ে কেটে যাবে। 3 দিয়ে কাটলে 3 নং 27, 3 এর 4 12, 3 12 36। তাহলে টোটাল টাকা কত হচ্ছে? 9 আর 4 13, 13 আর 12 হচ্ছে 25। তাহলে প্রশ্নে 25 এর ভ্যালু কত দেওয়া আছে? 58,300 টাকা। ফাইন্ড আউট করতে হবে এ এর ভাগ মানে 9 এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তাহলে 1 এর ভ্যালু কত হবে? 25 দিয়ে ভাগ করে দেবো। 25 দুগুণ 50, 8 83, 3 25 75, 8 80, 3 25 75, 25 দুগুণ 50। 9 এর ভ্যালু ফাইন্ড আউট করব, কত হবে? 9 দুগুণ 18, 8 হাতে 1, 3 নং 27 আর 1 28, 8 হাতে 2, 3 নং 27 আর 2 29, 9 হাতে 2, 9 দুগুণ 18 আর 2 20। কত হচ্ছে? 20,988। অ্যান্সার ডি। কিন্তু এই অঙ্কটা স্মার্ট অ্যাপ্রোচে কিন্তু করা যায়। কিভাবে স্মার্ট অ্যাপ্রোচে করা যায়? ভালো করে লক্ষ্য করো, আমরা কার ভ্যালু ফাইন্ড আউট করলাম? আমরা কিন্তু 9 এর ভ্যালু ফাইন্ড আউট করলাম। তার মানে অ্যান্সারটা যা হবে সেটা অবশ্যই কিন্তু 9 এর মাল্টিপল হবে। অ্যান্সারটা যা হবে অ্যান্সারটা অবশ্যই কিন্তু 9 এর মাল্টিপল হবে। ঠিক আছে, তার মানে যে অপশানটা হবে সেটা 9 এর মাল্টিপল কিনা চেক করলেই হয়ে গেল। তাহলে প্রথম অপশানটা যদি চেক করি এটা 9 এর মাল্টিপল কিনা, এবার প্রশ্নটা হচ্ছে যে একটা সংখ্যা 9 দিয়ে ডিভিজিবল কিনা বা সেটা 9 এর মাল্টিপল কিনা সেটাকে আমরা কিভাবে চেক করব? না, তাদের ডিজিটাল সাম নেব। ডিজিটাল সাম মানে কি? একটা সংখ্যার মধ্যে যতগুলো ডিজিট আছে সেই ডিজিটগুলো যোগ করব। যোগ করার পরে যোগফলটা যদি 9 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এর মধ্যে যে যে ডিজিটগুলো আছে 2 0 9 1 9 এদেরকে যোগ করো। তাহলে 2 আর 0 যোগ করলে 2 যোগ 9 11, 11 আর 1 12, 12 আর 9 21, 9 আর 9 18, 18 আর 1 19 আর 2 21। 21কে কি 9 দিয়ে ভাগ করা যায়? যায় না, তার মানে এটা 9 দিয়ে ডিভিজিবল হবে না। এখানেও দেখো 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 5 11, 11কে 9 দিয়ে ভাগ করা যায়? যায় না, এটা হবে না। এখানে দেখো 9 আর 2 11, 11 আর 1 12, 12কে 9 দিয়ে ভাগ করা যায়? যায় না, হবে না। এখানে কত হচ্ছে? 9 আর 2 11, 11 আর 8 19, 19 আর 8 28, সরি 27। তার মানে 27কে 9 দিয়ে ভাগ করা যায়, তার মানে এটা 9 দিয়ে ডিভিজিবল। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কি বলছে এটা? বলছে 600টি কলা 3টি বাঁদরের মধ্যে
1/14:1/2:9/3 অনুপাতে ভাগ করা হয়। তবে তৃতীয় বাঁদরটি কতগুলি কলা পেল? ঠিক আছে, তাহলে অনুপাতটা কি? অনুপাতটা হচ্ছে 1/14:1/2, আর 9/3 মানে কি 3 দিয়ে কেটে দিলে অ্যাকচুয়ালি 3। ঠিক আছে, তাহলে এই রেশিওটাকে যদি আমি সিম্পলিফাইড ভার্সনে নিয়ে যাই তাহলে কি করব? 14 আর 2 এর এলসিএম কত? 14, তার মানে 14 দিয়ে গুণ করে দেবো। তাহলে 14 দিয়ে গুণ করলে এখানে কত হচ্ছে? 1, 7 আর 3 14 42। অ্যাকচুয়াল রেশিওটা পেয়ে গেলাম। জানতে চেয়েছে যে তৃতীয় বাঁদরের কাছে কতগুলি কলা আছে, মানে অ্যাকচুয়ালি 42-এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে 42-এর মধ্যে কি আছে? 6 আছে আর 7 আছে, মানে যে আনসারটা 6 দিয়েও ডিভিজিবল হবে অ্যাজ ওয়েল অ্যাজ 7 দিয়েও ডিভিজিবল হবে, তাহলে সেটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু 7 দিয়ে ডিভিজিবল নয়, 7 7 49, না সরি, এটা 7 দিয়ে ডিভিজিবল। এবার 6-এর মধ্যে কি কি আছে? আবার 6-এর মধ্যে আছে 3 আর 2, তার মানে যে সংখ্যাটা 3, 2 এবং 7 দিয়ে ডিভিজিবল হবে সেটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা 7 দিয়ে ডিভিজিবল, এটা 3 দিয়েও ডিভিজিবল। 3-এর ডিভিজিবিলিটি কন্ডিশন কি? ঠিক 9-এর মতো, ডিজিটাল সামকে 3 দিয়ে ভাগ করা যেতে হবে, মানে 3 দিয়ে ভাগ করা যাবে ডিজিটাল সাম। ডিজিটাল সাম কত হচ্ছে? 5 আর 4 9। 9-কে 3 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ, তার মানে এটা অবশ্যই 3 দিয়ে ডিভিজিবল হবে। 2 দিয়ে ডিভিজিবল কি হবে? এটা 2 দিয়ে ডিভিজিবিলিটি চেক করার কন্ডিশন কি? লাস্টে যে ডিজিটটা থাকবে সেটাকে যদি 2 দিয়ে ভাগ করা যায়, বা সেটা যদি একটা জোড় সংখ্যা হয়, তাহলে সংখ্যাটা অবশ্যই 2 দিয়ে ডিভিজিবল হবে। লাস্টে আছে কি? 4, 4-কে 2 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ, তার মানে এই 504 কিন্তু 2 দিয়ে ডিভিজিবল। তার মানে 3 দিয়ে ডিভিজিবল, এটা 2 দিয়ে ডিভিজিবল, এটা 7 দিয়েও ডিভিজিবল, তার মানে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাকিগুলো দেখো হবে না, যেমন এটা 2 দিয়ে ডিভিজিবল নয়, লাস্টে আছে 3, 3-কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা হবে না। এখানে লাস্টে আছে 5, 5-কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটাও হবে না। এখানে আছে কি? 506। ঠিক আছে, এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 3 দিয়ে কি ভাগ করা যায়? দেখো 6-এর 5-এ 11, 11-কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায় না, তাই এটা 3 দিয়ে ডিভিজিবল হবে না, তাহলে এটা হবে না। এটা হচ্ছে স্মার্ট অ্যাপ্রোচ। আর নর্মালি যদি তুমি করতে যেতে তাহলে কি করতে হতো? দেখো আনুপাতিক যোগফল কত? 7 আর 1-এ 8, 42 আর 8-এ 50, তাহলে টোটাল কলা কটা? 50টা। আনুপাতিক দিক থেকে অ্যাকচুয়ালি কটা? 600টা। তাহলে 1-এর ভ্যালু কত হচ্ছে? 12। জানতে চেয়েছে তৃতীয় বাঁদরটি কতগুলি কলা পেল। তৃতীয় বাঁদর মানে 42 ইউনিটের ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে গুণ করলে কত হচ্ছে? 12 দুগুণ 24-এর 4 হাতে 2, 4 12 48 আর 2 50, 504। দেখো 504 আসলো, 504 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে কিছু মার্বেল 4টি বক্সে এ, বি, সি এবং ডি তে 6:3:7:5 অনুপাতে প্যাক করা হয়। যদি বক্স বি তে বক্স ডি এর তুলনায় 400টি মার্বেল কম থাকে, তবে সমস্ত বক্স মিলিয়ে মোট কতগুলি মার্বেল আছে? ঠিক আছে, তাহলে টোটাল আনুপাতিক দিক থেকে টোটাল কতগুলো মার্বেল আছে? 6 আর 3-এ 9, 9-এর সাথে 16, 16 আর 5-এ 21, মানে 21-এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তো 21-এর মধ্যে কি আছে? 21-এর মধ্যে 3 আছে আর 7 আছে, তাহলে যে অপশনটা 3 এবং 7 দিয়ে ডিভিজিবল হবে সেটাই হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো এটা কিন্তু 3 দিয়ে ডিভিজিবল নয়, কারণ এটা ডিজিটাল সাম কত হচ্ছে? 4, তার মানে এটা 3 দিয়ে ডিভিজিবল না। এটাও 3 দিয়ে ডিভিজিবল না, এটা 3 দিয়ে ডিভিজিবল, 9 আর 3-এ 12। এটা কি 7 দিয়ে ডিভিজিবল? এটা কিন্তু 7 দিয়ে ডিভিজিবল নয়। 5 7 35, 4 40, 5 7 35, এটা 7 দিয়ে ডিভিজিবল নয়, তাহলে এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। এটাই হচ্ছে স্মার্ট অ্যাপ্রোচ। এটা দেখো 3 দিয়েও ডিভিজিবল, 6 7 42, 7 দিয়েও ডিভিজিবল। আর নর্মালি যদি তুমি করতে চাও তাহলে কিভাবে করবে? এখানে কি বলেছে? বি তে ডি বাক্সের তুলনায় 400টি মার্বেল কম আছে। ঠিক আছে, মানে বি এর মার্বেল সংখ্যা আর ডি এর মার্বেল সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 400। আর আনুপাতিক দিক থেকে বি আর ডি এর মধ্যে পার্থক্য কত? বি কত? 3 আর ডি কত? 5,
তাহলে বি আর ডি এর মধ্যে পার্থক্য কত? 2। তাহলে প্রশ্নে এই 2 এর ভ্যালু বলে দিয়েছে কত? 400। 1 এর ভ্যালু কত? 200। 21 এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, কত হবে? 21 2 42, 4200। এটা হচ্ছে বেসিক। দেখো সেই 4200ই এসছে। তারপরে বলছে কিছু টাকা এ, বি, সি এবং ডি, আর এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা রেলের, 4 জনের মধ্যে 4:7:9:3 অনুপাতে ভাগ করা হলো। সি ডি এর থেকে 720 টাকা বেশি পায়, তাহলে বি এর ভাগটা নির্ণয় করতে বলেছে। তাহলে বি এর ভাগ মানে কি? 7 এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তার মানে অ্যান্সারটা অবশ্যই 7 এর মাল্টিপল হবে। এটা 7 এর মাল্টিপল না, এটাও 7 এর মাল্টিপল না, এটাও 7 এর মাল্টিপল না। 7 বারং 84, এটা 7 এর মাল্টিপল, তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, স্মার্ট অ্যাপ্রোচ। আর যদি আমি এটা বেসিক দিয়ে করি তাহলে কি হবে? এখানে কি বলেছে? সি ডি এর থেকে 720 টাকা বেশি পায়। সি ডি এর থেকে 720 টাকা বেশি পায়, তাহলে সি আর ডি এর প্রাপ্ত টাকার মধ্যে পার্থক্য কত? 720। আর আনুপাতিক পার্থক্য কত? সি আর ডি এর মধ্যে 9 আর 3 এর মধ্যে পার্থক্য কত? 6। তাহলে সি আর ডি এর মধ্যে আনুপাতিক পার্থক্য টাকার কত? 6। আর অ্যাকচুয়ালি পার্থক্য কত? 720। তাহলে 6 এর ভ্যালু কত? 720। 1 এর ভ্যালু কত? 6 বারং 72, 120। জানতে চেয়েছে বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত, মানে 7 এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে 1 এর ভ্যালু যদি 120 হয়, তাহলে 7 এর ভ্যালু কত হবে? 7 বারং 84, মানে 840। দেখো সে 840 চলে আসলো। নেক্সট দেখো এটা কি বলছে? বলছে একটি পাত্রের 1/4 অংশ জল দিয়ে পূর্ণ। ওকে, এতে আরো 10 কাপ জল যোগ করার পর পাত্রটি 3/4 অংশ পূর্ণ হয়। কাপের এককে পাত্রটির ক্ষমতা নির্ণয় করো। কাপের এককে পাত্রটির ক্ষমতা নির্ণয় করো, তার মানে কি? তার মানে হচ্ছে ওই পাত্রটা জল দিয়ে ভর্তি করতে কত কাপ প্রয়োজন হবে, মানে ওই পাত্রটাকে ভর্তি করতে ক কাপ জলের প্রয়োজন হবে। 2 কাপ, 3 কাপ, 4 কাপ, 10 কাপ, 100 কাপ, কত কাপ জল লাগবে পুরো পাত্রটাকে ভর্তি করতে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলেছে? যে 1/4 অংশ জল দিয়ে পূর্ণ ছিল শুরুতে, ঠিক আছে, আর 10 কাপ জল যোগ করার পর 3/4 অংশ ভর্তি হলো। মানে আগে 1/4 অংশ ভর্তি ছিল, এখন 10 কাপ জল যোগ করার পর 3/4 অংশ ভর্তি হয়ে গেল। ঠিক আছে, তাহলে কিভাবে করব? আমি ধরে নিচ্ছি যে পুরো পাত্রটার ক্যাপাসিটি হচ্ছে 4 ইউনিট, মানে পুরো পাত্রটাতে 4 ইউনিট জল ধরে। এবার শুরুতে 1/4 অংশ জল দিয়ে পূর্ণ ছিল, তাহলে পুরো হচ্ছে 4, তাহলে 4-এর 1/4। তাহলে অ্যাকচুয়ালি কত অংশ ভর্তি ছিল? না, 1 অংশ ভর্তি ছিল। ঠিক আছে, 1 অংশ ভর্তি ছিল। এবার ওতে 10 কাপ জল যোগ করা হলো। ক কাপ জল যোগ করা হলো? 10 কাপ জল যোগ করা হলো। আর 10 কাপ জল যোগ করায় এখন পাত্রটা 3/4 অংশ ভর্তি হয়। ঠিক আছে, 3/4 অংশ ভর্তি হয়। তাহলে 3/4 অংশ মানে কি? টোটাল হচ্ছে 4, তার 3/4। তার মানে অ্যাকচুয়ালি 3 অংশ ভর্তি হয়। মানে আগে 1 অংশ ভর্তি ছিল, এখন 3 অংশ ভর্তি হয়ে গেছে। তাহলে এক্সট্রা কতটা ভর্তি হয়েছে? এক্সট্রা আর 2 অংশ ভর্তি হয়েছে। আর এই 2 অংশ ভর্তি হওয়ার জন্য, এই 2 অংশ ভর্তি করার জন্য 10 কাপ জল যোগ করা হয়েছে। 2 অংশ ভর্তি করার জন্য 10 কাপ জল যোগ করতে হয়েছে। ওই পাত্রে 2 অংশ ভর্তি করার জন্য 10 কাপ জল যোগ করা হয়েছে। জানতে চেয়েছে কাপের এককে পাত্রটির ক্ষমতা, মানে কি? মানে ওই পাত্রটাকে ভর্তি করতে ক কাপ জল লাগবে। আর পাত্রটার ক্ষমতা আমি কি ধরেছিলাম? 4 ইউনিট। তার মানে 4 ইউনিট ভর্তি করতে ক কাপ জল লাগবে। 2 ইউনিট ভর্তি করতে যদি 10 কাপ জল লাগে, তাহলে 4 ইউনিট ভর্তি করতে মানে তার ডবল, তার মানে 20 ইউনিট
বা 20 কাপ জল লাগবে। ঠিক আছে, 2 ইউনিট ভর্তি করতে যদি 10 কাপ জল লাগে, তাহলে তার ডবল মানে 4 ইউনিট ভর্তি করতে অবশ্যই ডবল কাপ মানে 20 কাপ জল লাগবে। হয়ে গেল। নেক্সট কি বলছে, 4800 এর একটি সমষ্টি এ, বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো, মানে 4800 টাকা এ, বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যে এর অংশের সাথে বি এবং সি এর সম্মিলিত অংশের অনুপাত 3:5 এবং এ ও বি এর সম্মিলিত অংশের 5/7 পায় সি। তাহলে এ এর অংশ এবং বি এর অংশের পার্থক্য কত? কি বলছে, প্রথমটা কি বলছে, টোটাল ছিল কত, টোটাল ছিল 4800 টাকা। ঠিক আছে, এবার কি বলছে যে এ এর অংশের সাথে বি প্লাস সি এর মানে বি এবং সি এর সম্মিলিত অংশের অনুপাত 3:5। তার মানে এ এর সাথে বি প্লাস সি এর অনুপাত কত হবে, 3:5, এটা বলে দিয়েছে। আর কি বলেছে যে এ ও বি এর সম্মিলিত অংশের 5/7 পায় সি। তার মানে কি, তার মানে এই এ প্লাস বি এর সাথে সি এর অনুপাত কত, সি এর অনুপাত হচ্ছে 5:7, সরি 7:5। এই রকম ভাষায় যখন লিখে দেবে না, এই যে অংশের সম্মিলিত অংশের 5/7 পায়, সবসময় এই যে নিচে যেটা থাকবে সেটাই হবে। ভালো করে লক্ষ্য করো, এখানে কি আছে, অংশের। ঠিক আছে, তার মানে এ প্লাস বি এর সাথে মানে এ ও বি এর সাথে এর যুক্ত আছে, তাহলে যার সাথে এর যুক্ত থাকবে ভগ্নাংশের নিচের অংশটা হবে সেটাই। এখানে দেখো এ এবং বি এর সাথে এর যুক্ত আছে, তার মানে এই এ প্লাস বি এর অংশটা হবে 7, আর বাকি পড়ে থাকছে 5, তাহলে 5 হবে সি এর অংশ। যার সাথে এর থাকবে ভগ্নাংশের নিচে সেই অংশটাই হবে। ভগ্নাংশের নিচে আছে 7 আর এ ও বি এর সাথে এর যুক্ত আছে, তার মানে এ প্লাস বি হবে 7, বাকি পড়ে থাকছে 5, তাহলে সি হবে 5। একদম ইজি কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে বার করতে হবে এ এর অংশ এবং বি এর অংশের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তাহলে এবার ভালো করে লক্ষ্য করো একটা জিনিস, এখানে এখানে অঙ্কটার মধ্যে একটু টুইস্ট আছে। এখানে এ ইজ টু বি প্লাস সি কত হচ্ছে, 3:5। এখানে এ প্লাস বি ইজ টু সি কত হচ্ছে, 7:5। তাহলে এই প্রথম অংশটায় যদি তুমি এ প্লাস বি প্লাস সি ফাইন্ড আউট করো, তাহলে কি হবে, 5 আর 3 8। আর নিচেরটায় এ প্লাস বি প্লাস সি যদি তুমি ফাইন্ড আউট করো, কত হবে, 7 5 12। তাহলে দেখো নিচে এ প্লাস বি প্লাস সি একরকম হচ্ছে, আবার উপরে এ প্লাস বি প্লাস সি আর এক রকম হচ্ছে। দুটো তো কখনো আলাদা হতে পারে না, তাহলে দুটোকে সেম করতে হবে। কিভাবে সেম করব, এই 8 আর 12 এলসিএম কত, সব থেকে ছোট একটা সংখ্যা যে সংখ্যাটাকে 8 দিয়েও ভাগ করা যাবে 12 দিয়েও ভাগ করা যাবে, সেটা কত, সেটা হচ্ছে 24। তাহলে দুটোকেই 24 বানাতে হবে। ঠিক আছে, তাহলে তুমি 8কে যদি 24 বানাতে চাও, 8কে যদি 24 বানাতে চাও, তাহলে কি করতে হবে, তোমাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে অটোমেটিক্যালি এই 3:5 এর সাথেও 3 গুণ হয়ে যাবে। আর 12কে যদি তুমি 24 বানাতে চাও, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে অটোমেটিক্যালি 7:5 এর সাথেও কিন্তু 2 গুণ হয়ে যাবে। তাহলে এত গুণ টুন করার পর রেশিও দুটো অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে বাবা, রেশিওগুলো একটু দেখি। a is to b প্লাস সি, 3 3 9 is to 15, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আর a প্লাস বি is to সি কি আসছে,
কত দিয়ে গুণ হয়েছে? 2 দিয়ে গুণ হয়েছে, তার মানে 7 দুগুণ 14, 5 দুগুণ 10। এবার দেখো a প্লাস বি প্লাস সি, আর এ নিচেও a প্লাস বি প্লাস সি দেখো সমান হয়ে যাচ্ছে। এটা হবে এই অঙ্কটার ক্ষেত্রে প্রথম কাজ। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার জানতে চেয়েছে এর অংশ আর বি এর অংশের মধ্যে পার্থক্য। তাহলে আগে আনুপাতিক দিক থেকে এ এর অংশ আর বি এর অংশের ভ্যালুটা ফাইন্ড আউট করো। এখানে দেখো এ এর অংশটা কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি, 9। আর কি আছে? এ প্লাস বি কত আছে? 14। তাহলে এ যদি 9 হয় আর এ প্লাস বি যদি 14 হয়, তাহলে বি কত হবে? বি হবে 5। তাহলে এ এর অংশ হচ্ছে 9 আর বি এর অংশ হচ্ছে 5। তাহলে এ আর বি এর মধ্যে পার্থক্য কত? 4 আনুপাতিক দিক থেকে। তার মানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে 4 এর মাল্টিপল বা 4 এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তো দেখো এখানে সবকটাই প্রায় 4 এর মাল্টিপল, শুধু এটা 4 এর মাল্টিপল না, তাহলে এটা হবে না। নর্মালি তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে। ওকে। আর টোটাল টাকা কত? টোটাল টাকা হচ্ছে 4800। আর এখানে টোটাল টাকা কত? 24। তার মানে প্রশ্নে 24-এর ভ্যালু দেওয়া আছে। 24-এর ভ্যালু কত? 4800। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 200। ফাইন্ড আউট করতে হবে 4-এর ভ্যালু কত হবে? 800। ব্যাস, হয়ে গেল। এটাকে বলা হয় একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক। ঠিক আছে? অনেকগুলো কনসেপ্ট বা অনেক ধরনের ক্যালকুলেশন কিন্তু এখানে তোমরা শিখতে পারলে। চলো নেক্সট। বলছে একটি মানচিত্রে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব 5 সেন্টিমিটার। মানচিত্রের স্কেল হলো 1:4 লাখ। ওই বিন্দু দুটির মধ্যে প্রকৃত দূরত্ব কিলোমিটারে নির্ণয় করো। আচ্ছা, আগে বোঝো এই যে মানচিত্রের স্কেল 1:4 লাখ, এটার মানে কি বলতো? এটার মানে কি? এটার মানে হচ্ছে যে মানচিত্রে যদি তুমি 1 সেন্টিমিটার যাও, তাহলে অ্যাকচুয়ালি তুমি যাবে 4 লাখ সেন্টিমিটার। মানে মানচিত্রে 1 সেন্টিমিটার যাওয়া মানে বাস্তবে তুমি 4 লাখ সেন্টিমিটার গেলে। ঠিক আছে? এবার জানতে চেয়েছে যে মানচিত্রে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে সেই দুটো বিন্দুর মধ্যে প্রকৃত দূরত্ব কত হবে। মানে মানচিত্রে যদি আমি 5 সেন্টিমিটার যাই, তাহলে বাস্তবে আমি কতটা দূরত্ব অতিক্রম করব কিলোমিটারে, সেটা ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে মানচিত্রে 1 সেন্টিমিটার গেলে তুমি অ্যাকচুয়ালি যাবে 4 লাখ সেন্টিমিটার। তাহলে মানচিত্রে যদি তুমি 5 সেন্টিমিটার যাও, তাহলে অ্যাকচুয়ালি তুমি কতটা যাবে? 4 × 5 = 20, মানে 20 লাখ সেন্টিমিটার। ঠিক আছে? 20 লাখ সেন্টিমিটার। ঠিক আছে? এবার এটাকে কিলোমিটারে ফাইন্ড আউট করতে হবে। অনেকে জানো, অনেকে জানো না। জেনে নাও কি, যে 1 কিলোমিটার মানে 1000 মিটার। আবার 1000-এর পিঠে যদি দুটো শূন্য বসিয়ে দেই, 1000-এর পিঠে যদি দুটো শূন্য বসিয়ে দেই, তাহলে হয়ে যাবে সেন্টিমিটার। তার মানে এক কিলোমিটার মানে কি? 1 কিলোমিটার মানে হচ্ছে 1 লাখ সেন্টিমিটার। তাহলে 20,000 সেন্টিমিটার মানে কি হবে? সরি, 20 লাখ সেন্টিমিটার মানে কি হবে? 20 কিলোমিটার। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 20। তাহলে মানচিত্রে যদি আমি 5 সেন্টিমিটার যাই, তাহলে অ্যাকচুয়ালি আমি যাব 20 কিলোমিটার বা 20 লাখ সেন্টিমিটার। তারপর কি বলছে? 264 পৃষ্ঠার একটি বই থেকে শিক্ষক মোট পৃষ্ঠা 2/3 অংশ পড়িয়েছেন এবং বাচ্চারা অবশিষ্ট পৃষ্ঠার 1/8 অংশ পড়েছে। শিক্ষক যে পৃষ্ঠাগুলি পড়াননি বা বাচ্চারা নিজেরা পড়েনি, এমন কতগুলো পৃষ্ঠা বাকি আছে? আগে অঙ্কটা ভালো করে বোঝো। একটা বই আছে, সেই বইতে 264টা পৃষ্ঠা আছে। এবার এই পৃষ্ঠার মধ্যে কিছু সংখ্যক পৃষ্ঠা শিক্ষক পড়িয়েছে, কিছু সংখ্যক পড়ায়নি। ঠিক আছে? এবার যেগুলো পড়ায়নি সেগুলোর থেকে বাচ্চারা আবার কিছু অংশ পড়েছে, আবার কিছু অংশ পড়েনি। তার মানে বাচ্চারা যেগুলো পড়েনি সেগুলো তো অ্যাকচুয়ালি শিক্ষকও পড়ায়নি।
তাহলে যে পৃষ্ঠাগুলো বাচ্চারাও পড়েনি এবং শিক্ষক পড়ায়নি সেই পৃষ্ঠা সংখ্যাটা ফাইন্ড আউট করতে বলেছে। দেখো টোটাল পৃষ্ঠা কটা ছিল? 264টা। তার 2/3 অংশ কিন্তু শিক্ষক পড়িয়েছে, তাহলে পড়ায়নি 264-র 1/3 অংশ। এটা শিক্ষক পড়ায়নি, কিন্তু জানতে চেয়েছে সেই পৃষ্ঠা সংখ্যাগুলো যেগুলো শিক্ষকও পড়ায়নি আবার ছাত্ররাও পড়েনি। ঠিক আছে, তাহলে দেখো এতটা পৃষ্ঠা পড়া বাকি ছিল, এর মধ্যে 1/8 অংশ আবার বাচ্চারা মাতব্বরি করে পড়ে নিয়েছে, তাহলে পড়েনি এই পৃষ্ঠার 7/8 অংশ। 1/8 যদি পড়া হয়ে যায় তাহলে বাকি থাকবে কি? 8-এর মধ্যে যদি 1 পড়া হয়ে যায় তাহলে বাকি থাকবে কত? 8-এর মধ্যে 7 বাকি থাকবে। তাহলে যে পৃষ্ঠাগুলো শিক্ষক বাকি রেখে গিয়েছিল তার 1/8 অংশ পড়ে ফেলেছে, তাহলে যে পৃষ্ঠাগুলো বাকি রেখে গিয়েছিল শিক্ষক তার 7/8 অংশ স্টুডেন্টরা পড়িনি। আর স্টুডেন্টরা পড়িনি মানে কি? শিক্ষকও পড়ায়নি। তার মানে টোটাল এতগুলো পৃষ্ঠা, এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে, টোটাল এতগুলো পৃষ্ঠা শিক্ষকও পড়ায়নি, স্টুডেন্টও পড়িনি। তাহলে 3 অষ্টে 24, 24 একে 24, 24 একে 24, মানে 7-11 77টা পৃষ্ঠা স্টুডেন্টও পড়েনি, শিক্ষকও পড়ায়নি। ঠিক আছে, নেক্সট। এটা কি বলছে? বলছে একটি স্কুলে শিক্ষার্থীদের সংখ্যার 5/8 অংশ হলো মেয়ে এবং বাকিরা হলো ছেলে। মেয়েদের সংখ্যার 2/5 অংশের বয়স 12 বছরের কম এবং ছেলেদের 4/9 অংশের বয়স 12 বছর বা তার বেশি। যদি শিক্ষার্থীদের মোট সংখ্যা 288 হয় তবে স্কুলে কতজন 12 বছরের কম বয়সী শিক্ষার্থী আছে? ঠিক আছে, তাহলে দেখো স্কুলে টোটাল কতজন আছে? স্কুলে আছে টোটাল 288 জন। এর মধ্যে কিছু সংখ্যক আছে গার্ল, কিছু সংখ্যক আছে বয়েজ। তো প্রশ্নে বলেছে যে 5/8 অংশ হচ্ছে গার্ল, 5/8 অংশ মেয়ে, তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে 288, তার 5/8 মেয়ে। তাহলে 8 দিয়ে যদি কেটে দেই কত হবে? 3 অষ্টে 24, 6 অষ্টে 48, মানে টোটাল 180টা মেয়ে। তাহলে 288-র মধ্যে 180টা যদি মেয়ে থাকে তাহলে বাকি 108টা কি? বাকি 108টা হচ্ছে বয়েজ। তার মানে ওই স্কুলে 108টা ছেলে আর 180টা মেয়ে, ওমেন এম্পাওয়ারমেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার কি জানতে চেয়েছে? ওই পুরো স্কুলে 12 বছরের কম বয়সী কতজন শিক্ষার্থী আছে। এবার কি বলেছে দেখো, যে মেয়েদের সংখ্যার 2/5 অংশের বয়স 12 বছরের কম, তাহলে টোটাল গার্ল কতজন ছিল? 180 জন ছিল। এবার এই 180-র 2/5 অংশের বয়স 12 বছরের কম, তার মানে 5 36 180, মানে 36 দুগুণ 72 জনের বয়স 12 বছরের কম। আর টোটাল ছেলে কতজন ছিল? 108 জন। এবার এই 108 জনের মধ্যে বলেছে যে 4/9 অংশের বয়স 12 বছর বা তার বেশি, তাহলে বাকি 5/9 অংশের বয়স অবশ্যই 12 বছরের কম হবে। যদি 9-এর মধ্যে 4 জনের বয়স যদি 12 বছর বা তার বেশি হয় তাহলে 9-এর মধ্যে বাকি 5 জনের বয়স অবশ্যই 12 বছরের কম হবে। ঠিক আছে, তার মানে 108-এর 5/9 অংশের বয়স অবশ্যই 12 বছরের কম। তাহলে 9 দিয়ে যদি কেটে দেই কত হবে? 9-12 108, মানে 5-12 60, মানে 60টা ছেলে আছে যাদের বয়স 12 বছরের কম, 72টা মেয়ে আছে যাদের বয়স 12 বছরের কম, 60টা ছেলে আছে যাদের বয়স 12 বছরের কম। তাহলে টোটাল কটা স্টুডেন্ট আছে যাদের বয়স 12 বছরের কম? 60 যোগ 72, মানে 132টা স্টুডেন্ট আছে যাদের বয়স 12 বছরের কম। তারপর বলছে একটি নির্বাচনে 2 জন প্রার্থীর ভোটের অনুপাত ছিল 2:9। যদি সফল প্রার্থী 9,84,321টা ভোট পায় তবে মোট ভোটের সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে 2 জন প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যার অনুপাত কত? 2:9। এবার যে 9 ইউনিট ভোট পেয়েছে সে আসলে উইনিং ক্যান্ডিডেট,
তাহলে উইনিং ক্যান্ডিডেটের প্রাপ্ত ভোটের আনুপাতিক মান কত? 9। আর অ্যাকচুয়াল মান কত প্রশ্নে বলেই দিয়েছে, 9,84,321। 9,84,321। তাহলে একের ভ্যালু কত হবে? 9 কে 9, 0, 9 নং 81, 3 33, 3 নং 27, 27, 6 62, 6 নং 54, 8 81, 9 নং 81। ঠিক আছে, এবার জানতে চাই যে মোট ভোটের সংখ্যা। তাহলে দেখো, বিজয়ী প্রার্থী পেয়েছে 9 ইউনিট, আর যে হেরেছে সে পেয়েছে 2 ইউনিট। তাহলে এদেরকে যদি যোগ করে দেই তাহলে মোট ভোটার চলে আসবে। তাহলে মোট ভোটারের আনুপাতিক মান কত? 9 আর 2 11। তার মানে 11-র ভ্যালু ফাইন্ড আউট করব। একের ভ্যালু যদি এত হয়, 11-র ভ্যালু কত হবে? জাস্ট গুণ করে দেবো। 9 11 99 এর 9 হাতে 5, 6 11 66 আর 5 71-এর, সরি, 9 11 99 এর 9 হাতে 9, 6 11 66 আর 9 75-এর 5 হাতে 7, 3 11 33 আর 7 40-এর 0 হাতে 4, 9 11 99 আর 4 103। তার মানে লাস্টে 3059 থাকবে। একটাই অপশন আছে যার লাস্টে 3059 আছে। ঠিক আছে, এটাই কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে? একটি হাউজিং সোসাইটির বাসিন্দাদের 13/18 অংশের গাড়ি আছে এবং গাড়ি মালিকদের 48/65 অংশ ঢাকা দেওয়া পার্কিং স্পেস কিনেছে। যদি 136 জন বাসিন্দা খোলা জায়গায় পার্কিং করে থাকে তবে ওই সোসাইটিতে কতজন বাসিন্দা আছে? একদম ইজি অঙ্ক। দেখো, আমি ধরে নিচ্ছি সোসাইটিতে x জন বাসিন্দা আছে, তার মধ্যে 13/18 অংশের গাড়ি আছে। তার মানে এই x এর 13/18 অংশ হলো গাড়ির মালিক। এবার যারা গাড়ির মালিক তাদের মধ্যে এই 48/65 অংশ ঢাকা দেওয়া পার্কিং স্পেস কিনেছে। তাহলে 48/65 অংশ যদি ঢাকা দেওয়া পার্কিং স্পেস কেনে, তাহলে বাকি 17/65 অংশের ঢাকা দেওয়া পার্কিং স্পেস নেই, মানে তারা ফাঁকা জায়গায় গাড়ি রাখে। তাহলে দেখো, টোটাল সোসাইটিতে লোক ছিল x জন, তার 13/18 অংশের গাড়ি আছে, আবার তার 17/65 অংশের পার্কিং স্পেস নেই, মানে ঢাকা দেওয়া পার্কিং স্পেস নেই, খোলা পার্কিং স্পেস আছে। আর প্রশ্নানুসারে বলেছে 136 জনের খোলা জায়গায় পার্কিং করে, মানে খোলা পার্কিং স্পেস আছে। তার মানে এটার ভ্যালু কত? 136। তাহলে 17 দিয়ে যদি কেটে দেই কত হবে? 8। আর এখানে 13 দিয়ে কাটলে 5, 5 18 90, মানে x এর ভ্যালু হচ্ছে 720। তাহলে সোসাইটিতে টোটাল কতজন আছে? 720 জন। হয়ে গেল। নেক্সট কি বলছে? আমির 4 জন শিশুর মধ্যে 875টি উপহার বিতরণ করেছে। প্রথম শিশুর অংশ দ্বিতীয় শিশুর অংশের দ্বিগুণ, তৃতীয় শিশুর অংশের 3 গুণ, চতুর্থ শিশুর অংশের 4 গুণ। প্রথম ও দ্বিতীয় শিশুর পাওয়া মোট উপহারের সংখ্যা নির্ণয় করো। খুব সুন্দর একটা টেকনিক্যাল অঙ্ক। কিভাবে অ্যাপ্রোচ করছি দেখে নাও। এখানে কি কি বলেছে দেখো, এখানে বলেছে দ্বিগুণ, এখানে বলেছে 3 গুণ, এখানে বলেছে 4 গুণ। তার মানে 2 3 4, এদের এলসিএম নেব। 2 3 4 এর এলসিএম কত হবে? 12। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে পুরো ঘটনাটা কিন্তু প্রথম শিশুর রেসপেক্টে, পুরো ঘটনাটাই কিন্তু প্রথম শিশুর রেসপেক্টে। ঠিক আছে, তাহলে আমি 4টে শিশুর নামকরণ করি, A B C D, আর ধরে নেই যে প্রথম শিশুর প্রাপ্ত উপহার হচ্ছে 12 ইউনিট। এবার প্রথম কন্ডিশনে কি বলছে দেখো, প্রথম শিশুর অংশ দ্বিতীয় শিশুর অংশের দ্বিগুণ। তাহলে প্রথম শিশু যদি 12 ইউনিট উপহার পায়, তাহলে দ্বিতীয় শিশু পাবে তার হাফ, মানে 6। তৃতীয় শিশুর অংশের 3 গুণ, তাহলে প্রথম শিশু যদি 12 পায়, তাহলে তৃতীয় শিশু পাবে তার 1/3, মানে 4। চতুর্থ শিশুর অংশের 4 গুণ, তার মানে প্রথম শিশু যদি 12 পায়, তাহলে চতুর্থ শিশু পাবে তার 1/4, বা 12-1/4 করলে 3।
জিনিসটা বোঝা গেল না, আমি উল্টো ভাবে বললাম। এবার সোজা ভাবে দেখো কি বলেছিল, যে প্রথম শিশুর অংশ দ্বিতীয় শিশুর অংশের দ্বিগুণ। দেখো প্রথম শিশুর অংশ দ্বিতীয় শিশুর অংশের দ্বিগুণ হয়েছে, 6 × 2 = 12। একইভাবে তৃতীয় শিশুর অংশের 3 গুণ হয়েছে, 3 × 4 = 12। চতুর্থ শিশুর অংশের 4 গুণ, দেখো হয়েছে 3 × 4 = 12। ওকে, তাহলে প্রশ্নের কন্ডিশন কিন্তু এখানে খেটে গেল। তাহলে এটা কিন্তু এতক্ষণ পর্যন্ত যে অ্যাপ্রোচ ইউজ করলাম সেটা একদম কারেক্ট। ওকে, আর এখান থেকে এ বি সি ডি এই 4জন শিশুর প্রাপ্ত উপহারের সংখ্যার অনুপাতও পেয়ে গেলাম। জানতে চেয়েছে কি, যে প্রথম এবং দ্বিতীয় শিশুর পাওয়া মোট উপহারের সংখ্যা কত, মানে 12 আর 6 18-র ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। 18-র মধ্যে কি আছে, 9 আর 2। তার মানে যে সংখ্যাটা 9 দিয়ে ডিভিজিবল এবং 2 দিয়ে ডিভিজিবল সেটাই হবে কারেক্ট অ্যান্সার। প্রত্যেকটাই দেখো 2 দিয়ে ডিভিজিবল, কিন্তু এই একটা অপশনই আছে যেটা 9 দিয়ে ডিভিজিবল, তাহলে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আর যদি নর্মালি যদি বেসিক দিয়ে ক্যালকুলেশনটা করো, কিভাবে করবে, টোটাল উপহার কত, 12 আর 6 18, 18 আর 4 22, 22 আর 3 25, 25-এর ভ্যালু দেওয়া আছে কত, 875, 875। একের ভ্যালু কত হবে, 3 25 75, ওদিকের 12, 5 25 125। ঠিক আছে, তাহলে 12 আর এদিকে 6, 12 আর 6 কত হয়, 18-র ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। 5 18 90, এর শূন্য হাতে 9, 3 18 54 আর 9 63, 630 হয়ে গেল। ক্লিয়ার? তারপর কি বলছে, যে ধরুন x/y = 2:5, y/z = 4:7। যদি 15,120 টাকা এক্স ওয়াই এবং জেড এর মধ্যে ভাগ করা হয়, তবে এক্স ওয়াই এবং জেড প্রত্যেকে কত টাকা করে পাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি আছে, এক্স ওয়াই আর জেড, এক্স ওয়াই জেড। x/y কত, 2:5, y/z কত, 4:7। তাহলে x/y/z কত হবে, কোনাগুনি গুণ করবো, 4 2 8, উপর নিচে গুণ করবো, 4 5 20, আবার কোনাকুনি গুণ করবো, 5 7 35। তো জানতে চেয়েছে কি, যে এক্স ওয়াই এবং জেড প্রত্যেকে কত টাকা করে পাবে। ঠিক আছে, তার মানে এখান থেকে 8-এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, 20-র ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, 35-এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। ওকে, নর্মালি তোমরা কিভাবে করবে সেটা কিন্তু তোমরা জানো, এতক্ষণ পর্যন্ত যারা দেখে আসছো, এই 35 দাগ চলছে, 34 দাগ পর্যন্ত যারা দেখেছো তারা কিন্তু নর্মালি অঙ্কটা করতে পারবে। আর তাদের জন্য আমি ছেড়ে দিলাম যে নর্মালি কিভাবে তোমরা করবে, নিজেরা বাড়িতে করবে। আমি এই অঙ্কটা করার সঠিক এবং স্মার্ট অ্যাপ্রোচটা দেখাচ্ছি। তাহলে দেখো, এই যে এক্স যত টাকা পাবে তার আনুপাতিক মান কত, 8। তার মানে এক্স যে টাকাটা পাবে সেটা অবশ্যই 8-এর মাল্টিপল হবে। তাহলে প্রথম অপশানটা যদি আমি চেক করি, প্রথম অপশান অনুসারে এক্স এর প্রাপ্ত টাকা কত, 1920। 1920 কি 8-এর মাল্টিপল? হ্যাঁ, 8 2 16, 4 8 32। তার মানে এটা এক্স এর প্রাপ্ত টাকা হতে পারে। ঠিক আছে, এবার ওয়াই এর প্রাপ্ত টাকার আনুপাতিক মান কত, 20। তাহলে এই যে 4800 কে 20 দিয়ে, মানে 4800 কি 20-র মাল্টিপল? হ্যাঁ, দেখো 0 0 কেটে যাচ্ছে, আর কত হচ্ছে, 240। তার মানে এই 4800টাও কিন্তু ওয়াই এর প্রাপ্ত টাকা হতে পারে। এবার জেড এর প্রাপ্ত টাকা অবশ্যই 35-এর মাল্টিপল হবে, আর 35-এর মধ্যে কি আছে, 5 আছে আর 7 আছে। তার মানে জেড যে টাকাটা পাবে সেটা অবশ্যই 5-এর মাল্টিপল এবং 7-এর মাল্টিপল হবে। লাস্টে 0 আছে, তার মানে অবশ্যই এটা 5-এর মাল্টিপল। এবার এটা কি 7-এর মাল্টিপল? হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে, 7 12 84, তাহলে এটা 7-এর মাল্টিপল। তার মানে কিন্তু এই প্রত্যেকটাই কিন্তু এক, প্রথমটা 8-এর মাল্টিপল, তারপরেরটা 20-র মাল্টিপল, তারপরেরটা 35-এর মাল্টিপল। তার মানে এখান থেকে বলা যাচ্ছে যে এই প্রথম অপশনটাই কিন্তু কারেক্ট। এক্স এর প্রাপ্ত টাকা 1920, ওয়াই এর প্রাপ্ত টাকা 4800, জেড এর প্রাপ্ত টাকা 8400।
এটাই হচ্ছে অঙ্কটা করার স্মার্ট অ্যাপ্রোচ। আর বেসিক দিয়ে কিভাবে করবে সেটা নিজেরা বাড়িতে করবে। ঠিক আছে, নেক্সট কি বলছে, একটি নির্দিষ্ট সংখ্যাকে দুই ভাগে এমন ভাবে ভাগ করা হলো যে প্রথম অংশের 5 গুণের সাথে দ্বিতীয় অংশের 14 গুণ যোগ করলে সম্পূর্ণ সংখ্যার 7 গুণ হয়। প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের অনুপাত নির্ণয় করো। আমি দুভাবেই অঙ্কটা দেখাবো। আর প্রথমে আমি বেসিকটা দেখাচ্ছি, প্রথমে আমি স্মার্ট অ্যাপ্রোচটা দেখাচ্ছি। দেখো কি বলেছে, যে প্রথম অংশের 5 গুণের সাথে দ্বিতীয় অংশের 14 গুণ যোগ করলে যা হবে সম্পূর্ণ সংখ্যার 7 গুণ করলে তাই হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এই প্রথম অপশনটাকে কনসিডার করি, তাহলে এই সংখ্যাটার দুটো অংশ কি কি, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 2। ঠিক আছে, এবার বলেছে যে প্রথম অংশের সাথে 5 গুণ করব, তাহলে প্রথম অংশ কি আছে 7, 7-এর সাথে তুমি 5 গুণ করো, কত হবে 35। আর দ্বিতীয় অংশের সাথে 14 গুণ করব, তাহলে কত হবে 14 দুগুণ 28। দুটোকে যোগ করব, যোগ করলে কত হচ্ছে 63। এবার এই যোগফলটা কার সাথে সমান হবে না, সম্পূর্ণ সংখ্যার সাথে 7 গুণ করলে যদি সেটা 63-র সাথে সমান হয় তাহলে 7:2 এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো এই সংখ্যাটাকে তো দুটো ভাগে ভাগ করা হয়েছে 7:2, তাহলে এই 7 আর 2-কে যদি আমি যোগ করে দেই কত হচ্ছে 9, তার মানে সম্পূর্ণ সংখ্যাটা হচ্ছে 9। এবার সম্পূর্ণ সংখ্যার সাথে 7 গুণ করে দাও, দেখো সেই 63 হচ্ছে। তাহলে এখানেও 63 হচ্ছে, এখানেও 63 হচ্ছে, তাহলে দুটো সমান হয়ে যাচ্ছে, তার মানে 7:2 একদম আমাদের কারেক্ট অ্যাজাম্পশন। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, এবার আমি বেসিকটা একটু দেখিয়ে দেই। বলছে প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের অনুপাত, তাহলে এই দুটো অংশের অনুপাত আমি ধরে নিচ্ছি x:y। ঠিক আছে, এবার বলেছে প্রথম অংশের 5 গুণের সাথে দ্বিতীয় অংশের 14 গুণ যোগ করলে, প্রথম অংশের 5 গুণ মানে 5x, তার সাথে দ্বিতীয় অংশের 14 গুণ মানে 14y যদি যোগ করি, যোগফলটা কার সাথে সমান হবে, টোটাল সংখ্যা মানে x প্লাস y এর 7 গুণের সাথে সমান হবে। তাহলে এখানে কি হচ্ছে 5x, এখানে হচ্ছে 14y, এখানে হচ্ছে 7x প্লাস 7y। তো x গুলো আর y গুলো একদিকে নিয়ে চলে এসো, 2x আর ওদিকে কত হচ্ছে 7y। তাহলে এখান থেকে ডিরেক্ট x:y চলে আসবে, কত হবে 7:2। দেখো এখানে 7:2 এসেছিল, বেসিক দিয়ে ক্যালকুলেশন করো, 7:2 এনে দিলাম, হয়ে গেল। নেক্সট বলছে আসবাবপত্রের 3টি আইটেমের গড় মূল্য 15,165 টাকা। যদি তাদের মূল্যের অনুপাত 3:5:7 হয় তবে সবচেয়ে দামি আইটেমের মূল্য কত? তাহলে সবচেয়ে দামি আইটেমের আনুপাতিক মান কত, 7, তার মানে 7-এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, আর এখানে 3টে আইটেমের গড় মূল্য দেওয়া আছে। ওকে, গড় মূল্য কত 15,165। এখান থেকে যদি আমি মোট মূল্য ফাইন্ড আউট করতে চাই কি করব, কটা আইটেম দেওয়া আছে 3টে আইটেম, তাহলে এর সাথে 3 গুণ করে দেব, তাহলে আমি মোট মূল্য পেয়ে যাব। ওকে, এইভাবে থাক, গুণ করার কোনো প্রয়োজনীয়তা নেই। ফাইন্ড আউট করতে হবে 7-এর ভ্যালু, আর আনুপাতিক দিক থেকে মোট মূল্য কত, 5 আর 3 8, 8 7 15। তার মানে প্রশ্নে এই 15-র ভ্যালু কত দেওয়া আছে, 15,165, এটা হচ্ছে মোট মূল্য ইন্টু 3। ফাইন্ড আউট করতে হবে কার ভ্যালু, 7-এর ভ্যালু। তাহলে 1-এর ভ্যালু কত হবে, 15,165 ইন্টু 3 বাই 15 ইন্টু 7। তাহলে 3 দিয়ে যদি কেটে দেই, 3 5 15, 5 দিয়ে কাটলে কত হবে, 3 5 15, 3 5 15, 3 5 15। এখানে কত হচ্ছে 3 7 21-এর 1 হাতে 2, 3 7 21 আর 2 23-এর 3 হাতে 2, 3 7 21 আর 2 23। ঠিক আছে,
আচ্ছা, কোথাও কি কোনো ভুল করলাম? দাঁড়াও, আর একবার ক্যালকুলেশনটা একটু করে দেখি। এখানে যদি আমি এখানে 3×15, ঠিক আছে, 5 5 দিয়ে গেলে এখানে হচ্ছে কত, 3×15। আচ্ছা, একটু ভুল হয়েছে, এখানে একটা শূন্য আসবে, ঠিক আছে, এখানে একটা শূন্য আসবে। এবার চলো গুণটা করা যাক। 3×7=21, 1 হাতে 2, 3×7=21 আর 2 23 বসে যাবে, আর 3×7=21, তার মানে 21,231, অ্যান্সার বি। তারপর কি বলছে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এ, বি, সি এবং ডি এর মধ্যে 14:7:11:10 অনুপাতে ভাগ করা হলো। অনুপাতটা কি? 14:7:11:10 এই অনুপাতে ভাগ করা হলো। যদি সি বি এর তুলনায় 196 বেশি পায়, তাহলে এ কত টাকা পেয়েছিল? মানে 14 ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে 14 মধ্যে কি কি আছে? 2 আছে আর 7 আছে, তার মানে অ্যান্সারটা অবশ্যই 2 এর মাল্টিপল এবং 7 এর মাল্টিপল হবে। তাহলে দেখো প্রত্যেকটাই, শুধু এইটা কিন্তু 2 এর মাল্টিপল না, তাহলে এটা হবে না। বাকিগুলো সবকটাই 2 এবং 7 এর মাল্টিপল, সরি, প্রত্যেকটাই 2 এর মাল্টিপল। তাহলে এবার 7 এর মাল্টিপল চেক করো। তাহলে দেখো এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 7×9 63, 54, তার মানে এটা 7 এর মাল্টিপল না। এখানে কত হচ্ছে, 7×9 63, 5 56, এটা 7 এর মাল্টিপল। আচ্ছা, 7×9 63, 5 58, এটা 7 এর মাল্টিপল না, তাহলে এটাই কারেক্ট অ্যান্সার। দিস ইজ স্মার্ট অ্যাপ্রোচ। এবার যদি আমি বেসিক দিয়ে করি তাহলে কি হবে? এখানে বলেছে সি বি এর তুলনায় 196 বেশি পাচ্ছে, আর আনুপাতিক দিক থেকে সি বি এর তুলনায় কত বেশি পাচ্ছে? সি বি এর তুলনায় 4 বেশি পাচ্ছে, তার মানে 4 এর ভ্যালু কত দেওয়া আছে? 196। কার ভ্যালু বার করতে হবে? 14 ভ্যালু। 1 এর ভ্যালু কত হবে? 4×4 16, 4×9 36। ফাইন্ড আউট করতে হবে 14 ভ্যালু, তাহলে 49×14, তাহলে 9×14 কত হয়? 126, 6 হাতে 12, 4×14 56, আর 12 কত হবে? 68, তাহলে অ্যান্সার কত হবে? 686 হয়ে গেল। তারপর বলছে 2000 টাকা এ এবং বি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছে যে এ অংশের অর্ধেক এবং বি অংশের 1/3 সমান। বলছে এ এর অর্ধেক বি অংশের 1/3 সমান, তাহলে জানতে চেয়েছে বি এর অংশ কত। ওকে, তাহলে টোটাল টাকা হচ্ছে 2000। এবার বলেছে যে এ অংশের অর্ধেক, এ অংশের অর্ধেক মানে এ ইন্টু 1/2, এটা কার সাথে সমান? বি অংশের 1/3 সাথে সমান, বি এর 1/3 সাথে সমান। তাহলে বি অংশটা কত সেটা ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে এখানে কি আসছে? অ্যাকচুয়ালি 3a ইকুয়াল টু 2b। তো এখান থেকে ইজিলি a:b চলে আসবে। কি হবে? 2:3। তো বি এর অংশ কত সেটা ফাইন্ড আউট করতে বলেছে, মানে 3 এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। আর টোটাল কত? টোটাল হচ্ছে 5, আর এখানে টোটাল কত? 2000, তার মানে প্রশ্নে 5 এর ভ্যালু বলে দিয়েছে কত? 2000। জানতে চেয়েছে বি এর অংশ, মানে 3 এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তো 1 এর ভ্যালু কত? 400, তাহলে 3 এর ভ্যালু কত? ইন্টু 3, মানে 3×4 1200। ঠিক আছে, ক্লিয়ার? এইভাবে তুমি করতে পারতে, বা এটাও করার স্মার্ট অ্যাপ্রোচ আছে যেটা মুখে মুখে তুমি করতে পারতে। বলছে যে এ অংশের অর্ধেক বি অংশের 1/3 সমান, তাহলে এখানে বি অংশটা যদি আমি 600 ধরে নেই, তাহলে তার 1/3 কত হবে? 200। সেটা কার সাথে সমান হওয়া উচিত? এর অর্ধেকের সাথে সমান হওয়া উচিত। আচ্ছা, তাহলে বি যদি 600 হয়, তাহলে এ কত হবে? এ হবে 1400। তাহলে 1400-র অর্ধেক কত? 700। তাহলে 200-র সাথে কি 700 সমান হচ্ছে? না, তাহলে প্রথম অপশনটা হবে না। যদি আমি 800 ধরে নিতাম বি যদি 800 ধরে নিতাম, তাহলে তার 1/3, তাহলে 800/3 ভগ্নাংশে চলে আসছে। দেখার কোনো রকম কোনো প্রয়োজনীয়তাই নেই, বা আরেক যদিও দেখি একটু দেখেই নেই তাও ভালো। তাহলে 800-র 1/3 মানে কত? 800/3। আর ওদিকে বি যদি 800 হয়, তাহলে 2000, তাহলে কত হবে?
আচ্ছা, এখানে তোমার 600 ধরেছিলাম তো, তাহলে 1400, হ্যাঁ ঠিকই ছিল। আর 800, আর ওদিকে কত? ওদিকে হচ্ছে 1200, তাহলে 1200 অর্ধেক কত? 600। তাহলে এখানেও হচ্ছে না, 800 ধরেও হচ্ছে না। এইবার যদি আমি বি এর প্রাপ্ত টাকা যদি আমি 1200 ধরি, তাহলে 1200-র 1/3 কত হচ্ছে? 400। ঠিক আছে, এবার বি যদি 1200 পায়, তাহলে এ কত পাবে? এ পাবে 800। 800-র অর্ধেক, সেটাও হচ্ছে 400। তাহলে দুটো সমান হয়ে যাচ্ছে, তাহলে 1200টাই কারেক্ট অ্যান্সার। বাস হয়ে গেল। এটা হচ্ছে মুখে মুখে বা স্মার্ট